আচ্ছা দেখো, আজকে আমি বলেছিলাম তোমাদের, তোমরা বলেও ছিলে, আমি এটাও বলেছিলাম যে আজকে আমরা বলবো আমাদের হিস্ট্রির ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট অ্যাক্ট গুলো সম্পর্কে। এবার এই অ্যাক্ট গুলো তোমাদের আমি একটু আধটু হচ্ছে, এমনি তোমরা হয়তো কিছু শুনেছো কোনো অ্যাক্ট গুলো সম্পর্কে। আবার কেউ কেউ অ্যাক্ট গুলো সম্পর্কে জানো না। এবার এই অ্যাক্ট গুলো থেকে কিন্তু আমাদের যে প্রশ্ন, কোশ্চেন কিন্তু প্রায় এসে থাকে। সেই কারণে এই অ্যাক্ট গুলো আমাদের কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো সেই অ্যাক্ট বলতে আমরা বেসিক্যালি বলছি যে ব্রিটিশ ভারতে বিভিন্ন আইন প্রণয়ন হয়েছিল। আইন প্রণয়ন। এটা কখন? ব্রিটিশ ভারতে। ব্রিটিশ ভারত বলতে কি? আমরা ব্রিটিশরা যখন ভারত দখল করেছিল বা কলোনাইজ করেছিল, সেই কারণে দখল করার পরে কি হয়েছিল? ভারতের যে বিভিন্ন অংশে তারা শাসন কার্য করার জন্য তারা বিভিন্ন আইন প্রণয়ন করেছিল। তো প্রথম থেকে ব্রিটিশরা কিন্তু ভারতকে, মানে ব্রিটিশরা এসে ভারত কিন্তু দখল করেনি। তাহলে প্রথমে ব্রিটিশদের কাছ থেকে এসেছিল একটা কোম্পানি। ওকে, একটা কোম্পানি এসেছিল। সেই কোম্পানিটা কি? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আমরা প্রত্যেকেই জানি সেই কোম্পানিটা সম্পর্কে, সেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ওকে, তো এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসে কি করেছিল? আমাদের প্রথম টাইমে, তারা প্রথম সময়ে তারা এখানে শাসন করত। তারপরে কি হলো? ব্রিটিশ সরকার বা ব্রিটিশ গভর্নমেন্ট তারপর কি করলো? আমাদের আমাদের উপরে কি হয়? শাসন তৈরি শুরু করেছিল। তো বেসিক্যালি এই যে দুটো ফেজ, দুটো পথে বা দুটো ফেজ বা দুটো পর্যায়ে আমাদের ব্রিটিশরা শাসন করেছিল। সেই কারণে আমরা দুটো ফেজ অনুযায়ী আইনগুলোকে আমরা ভাগ করে থাকি বা ডিফারেন্সিয়েট করে থাকি। তো প্রথমত যে ফার্স্ট অ্যাক্ট বা প্রথম যে অ্যাক্টটা চালু হয়েছিল, তাহলে এই অ্যাক্ট হিসেবে আমরা প্রথম যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়, এটাকে আমরা বলি কোম্পানি রুল। কোম্পানি যখন শাসন করতো এই সময় কোম্পানি রুল ছিল। আর যখন গভর্নমেন্ট ছিল তখন হতো ক্রাউন রুল। ক্রাউন মানে যে আমাদের হচ্ছে কি বলবো, মুকুট। কারণ ব্রিটেনের রানীর নামে শাসন হতো, এই জন্য এটাকে ক্রাউন রুল হিসেবে কনসিডার করা হতো। এই যে কোম্পানি রুলটা ছিল সেটা বেসিক্যালি ছিল 1773 থেকে 1857। ঠিক আছে, এবার বলবে স্যার তাহলে কিন্তু ব্রিটিশরা তো ভারতে এসেছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো ভারতে এসেছিল 1600 খ্রিস্টাব্দে। এটা তো প্রশ্ন হতে পারে, যারা জানো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছিল 1600 খ্রিস্টাব্দে, তাহলে কি স্যার 1600 থেকে 1730 এই সময়টা কোম্পানি ছিল না বা কোম্পানির রুল ছিল না? ছিল। এই সময়েও ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, কিন্তু এই সময়ে শাসন করার জন্য কিন্তু কোনো রুল ছিল না। বা এবার দেখো রুল কারা বানাবে? নিশ্চয়ই তুমি আমি রুল বানাতে পারবো না। ঠিক আছে, যেমন সাপোজ আমি তোমাদের একটা কোশ্চেন জিজ্ঞেস করি। ঠিক আছে, সাপোজ ধরো আমি তোমাদের একটা বললাম যে যারা হচ্ছে অনলাইন ক্লাসে 8টার সময় ক্লাস বলা হয়েছে, 8টা 10-এ ক্লাসের মধ্যে জয়েন করতে হবে। ঠিক আছে, 8টা 10-এর মধ্যে ক্লাসে জয়েন করতে হবে। তারপরে ক্লাসে যদি কেউ জয়েন রিকোয়েস্ট করো, তাহলে তাকে জয়েন করা হবে। তাহলে আমি এই যে আইনটা বললাম, এটাকে কি তোমরা রুল বলবে না অন্য কিছু বলবে? এটা আমার কি আমাদের ইনস্টিটিউটের এটা কি রুল হবে? কি বলছি বোঝো? এটা কি রুল? না এটার জন্য একটা ভালো ভাষা ব্যবহার করা হয়, সেটাকে বলবো? এটা কি কোনো আইন? বলো, অ্যান্সার করো। এটা কি কোনো আইন হয়? তাহলে না, এটাকে আমরা কি আইন বলতে পারি? তাহলে এটাকে কি বলতে পারি? তাহলে স্যার, নিয়ম বলা যেতে পারে। নিয়ম বলতে পারি। ভেরি গুড। এটাকে আমরা আইন বলি। আমি যেটা বলেছি এটা হচ্ছে নিয়ম। তাহলে নিয়মের ইংরেজি কি? যেটা আমরা ব্যবহার করি। কারো আসছে না ইংলিশটা? খুব ভালো ইংলিশ। রেগুলেশন। বোঝাতে পারছি না পারছি না? রেগুলেশন। বোঝালাম? বোঝাতে পারলাম? হ্যাঁ তার স্যার। মানে আমার কিন্তু আইন তৈরি করার ক্ষমতা নেই। আইন তৈরি করার অথরিটি কিন্তু আমার নেই। আমি কিন্তু আইন বানাতে পারি না। আমি রেগুলেশন বানাতে পারি। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আরবিআই। তাহলে আরবিআই কি রুল বানাতে পারে না রেগুলেশন বানাতে পারে? বলো। আরবিআই রেগুলেশন বানাতে পারে। রেগুলেশন বানাতে পারে, আরবিআই কোনো রুল বানাতে পারে না। রুল তাহলে কে বানায়? স্যার, পার্লামেন্ট থেকে পার্লামেন্ট। ভেরি গুড, পার্লামেন্ট বানায়। ঠিক আছে,
আমাদের পার্লামেন্ট ছাড়া কারো কিন্তু রুল তৈরি করার ক্ষমতা নেই, এটা বুঝবে। কোর্ট কিন্তু রুল বানাতে পারে না। ভুল কথা যে কোর্ট রুল বানায়। কোর্ট কিন্তু রুল বানায়, কোর্ট রুল মান্যতা দিয়ে চলে। তার মানে এই সময় রুলকে কোন ফলো করে রুল কোর্ট। ফলো করে, এক্স্যাক্টলি। তার মানে এই সময় ১৬০০ থেকে ১৭৩০ এর সময় কোন রুল ছিল না। তার মানে কেন? কারণ এই সময়ের মধ্যে ব্রিটিশ যারা ছিল, ব্রিটিশ সরকার এই জায়গায় কোন রকমের আইন প্রণয়ন করে। কারণ আইন প্রণয়ন ব্রিটিশ পার্লামেন্ট করতে পারে। তাহলে ১৭৭৩ এ এসে তারা কি করলো? প্রথমবারে ব্রিটিশ পার্লামেন্ট একটা আইন তৈরি করলো। সেই কারণে এই ফেজটা হচ্ছে কোম্পানি রুল। বুঝতে পারছি? তাহলে এই সময় থেকে অ্যাক্ট হয়েছে। আর ক্রাউন রুল কবে থেকে হলো? 1858 থেকে 1947 পর্যন্ত। তার মানে এই দুটো ফেজে আমি কি করবো? এটাকে ভাগ করব। বলো, প্রত্যেককে বোঝাতে পারলাম? ক্লিয়ার হলো ডিভিশন সম্পর্কে আমার? হ্যাঁ স্যার। ওকে। এবার আমি আলোচনা করব যে এই যে কোম্পানি রুলের সময় কোন কোন আইন প্রচলন হয়েছে। প্রথম যে আইন যেটা কোম্পানি রুলের সময় হয়েছিল সেটা কি ছিল? রেগুলেটিং অ্যাক্ট। ঠিক আছে? প্রথম যে অ্যাক্ট পাস হয়েছিল সেটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট। কবে পাস হয়েছিল? দেখেই আমরা বুঝতে পারছি, সাল দেওয়া আছে 1773। তাহলে ১৭৭৩ এ ব্রিটিশ পার্লামেন্ট প্রথম অ্যাক্ট পাস করেছিল, এটাকে আমরা বলি রেগুলেটিং অ্যাক্ট। এটা কোম্পানি রুলের মধ্যে প্রথম। তাহলে এই রুলটা সিগনিফিকেন্ট বা গুরুত্বপূর্ণ কেন? কারণ এই রুলের মাধ্যমে প্রথমবার, ঠিক আছে, প্রথমবার ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপকে নিয়ন্ত্রণ করেছিল। এর গুরুত্ব কি? যে প্রথমবার কোম্পানির কার্যকলাপ, মানে তার যে অ্যাক্টিভিটি, কোম্পানির কার্যকলাপকে নিয়ন্ত্রণ করার প্রথম পদক্ষেপ। প্রথমবার কোম্পানিকে নিয়ন্ত্রণ করার পদক্ষেপ। ঠিক আছে? প্রথমবার কোম্পানিকে নিয়ন্ত্রণ করার পদক্ষেপ ছিল আমাদের রেগুলেটিং অ্যাক্ট। বোঝাতে পেরেছি আশা করি? ঠিক আছে? নিয়ন্ত্রণ করার পদক্ষেপ। এই কারণে পরীক্ষা আছে যে ইস্ট ইন্ডিয়া মানে কোন আইনের মাধ্যমে প্রথমবার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিয়ন্ত্রণ করা হয়েছিল? তাহলে সেটা হবে আমাদের রেগুলেটিং অ্যাক্ট। এই জন্য রেগুলেটিং অ্যাক্ট ভীষণ সিগনিফিক্যান্ট। তাহলে এর মাধ্যমে কি করতো? ইস্ট ইন্ডিয়ার কোম্পানির কার্যকলাপকে তারা নিয়ন্ত্রণ করত। অর্থাৎ আমরা যদি ইংলিশে বলি কন্ট্রোল করত এবং রেগুলেট করত। ঠিক আছে? কার্যকলাপকে নিয়ন্ত্রণ, কন্ট্রোল অ্যান্ড রেগুলেট। ভালো করে বুঝবে। এবার তবে এই আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্রিটিশ পার্লামেন্ট প্রথমবার একচেটিয়া বাণিজ্যের অধিকার দেয়। খুব ভালো কোশ্চেন। কোন আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া বাণিজ্যের অধিকার পায়? একচেটিয়া বাণিজ্য বলতে যেটাকে আমরা কি বলি? মনোপলি। মনোপলি মানে কি? একমাত্র তুমি সে প্রোডাক্টটা বিক্রি করতে পারবে, অন্য কেউ সেই প্রোডাক্টটা বিক্রি করতে পারবে না। তাহলে আমাদের ক্ষেত্রে মনোপলি কি রয়েছে? যেমন ধরো রেলের টিকিট, সেটা কি শুধুমাত্র আইআরসিটিসি বিক্রি করতে পারে, অন্য কেউ তো রেলের টিকিট বিক্রি করতে পারবে না। তাহলে সেটা হচ্ছে মনোপলি। আর দেখো, আমরা যদি প্রত্যেকে জিও ব্যবহার করতে শুরু করি, মোবাইল নেটওয়ার্ক, তাহলে জিওর মনোপলি হবে। যদি এয়ারটেল শুধুমাত্র থাকে, এয়ারটেলের মনোপলি হবে। তো যাই হোক, আমরা দেখো জিও আসার পরে প্রত্যেকে জিও ব্যবহার করছিলাম বলে আজকে সমস্ত কোম্পানি ছেড়ে চলে গেছে। ঠিক আছে? তাহলে প্রথমবার মনোপলি পেয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি রেগুলেটিং অ্যাক্ট ১৭৭৩ এর মাধ্যমে। এবার এই আইনের মাধ্যমে কি করা হয়েছিল? প্রথমবার কোম্পানি যে কাজগুলো করছে, কোম্পানি তো একটা কোম্পানি যখন ভারতে আসছে, সে অনেক রকমের কাজ তো করছে। তাহলে সেই কোম্পানি কোন কোন কাজ রাজনৈতিক কাজ, আর কোন কোন কাজ প্রশাসনিক কাজ, খুব ভালো করে বোঝো। কোনটা রাজনৈতিক কাজ আর কোনটা প্রশাসনিক কাজ, সেগুলোকে চিহ্নিত করা হয়েছিল। মানে আইডেন্টিফাই করা হয় যে প্রথমবার যে এইগুলো আমার পলিটিক্যাল ওয়ার্ক, এইগুলো আমার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক, এগুলোকে চিহ্নিত করা হয়। অর্থাৎ বলা হয় যে তুমি এই কাজ করতে পারো, এই কাজ, তাহলে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে কোন আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনিক এবং রাজনৈতিক কাজকে প্রথমবার চিহ্নিত করা হয়েছিল বা আইডেন্টিফাই করা হয়েছিল? অ্যান্সার হবে রেগুলেটিং অ্যাক্ট। আমি যতগুলো পয়েন্ট লিখছি প্রত্যেকটা পয়েন্ট এমসিকিউ এর মধ্যে কোশ্চেন থ্রো করার জন্য দেয়া হয়েছে।
ঠিক আছে, ভালো করে বুঝো, আমি এইভাবেই লিখিয়ে দিই যাতে কোশ্চেন আসবে ডাইরেক্ট তোমরা অ্যান্সার পেয়ে যাবে। এবার এই অ্যাক্টের মাধ্যমে কি করা হয়, আমাদের যে গুরুত্বপূর্ণ একটা পোস্ট ছিল সেটা কি বাংলার গভর্নর। এর আগে কি বাংলা যেহেতু প্রেসিডেন্সি ছিল, বাংলা, বিহার, উড়িষ্যা, বাংলা, তারপর হচ্ছে বেঙ্গল প্রেসিডেন্সি, মাদ্রাস প্রেসিডেন্সি, বোম্বে প্রেসিডেন্সি, বাংলার যে গভর্নর ছিল তাকে প্রমোট করে করা হলো বাংলার গভর্নর জেনারেল, অর্থাৎ তাকে বেশি পাওয়ার দেওয়া হলো। তাহলে সেই ব্যক্তিটা কে? প্রথম কাকে বাংলার গভর্নর থেকে গভর্নর জেনারেল করা হলো? ব্যক্তিটা কে? ওয়ারেন হেস্টিংস। তাহলে ব্যক্তিটা ছিল ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, ওয়ারেন হেস্টিংস। তাহলে ওয়ারেন হেস্টিংস কে প্রথম বাংলার গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত করা হলো। এবং এর সাথে সাথে কি করা হলো, যে আমাদের যে তিনটে প্রেসিডেন্সি ছিল, আমরা আশা করি মনে আছে, বাংলা প্রেসিডেন্সি, বোম্বে প্রেসিডেন্সি আর মাদ্রাজ প্রেসিডেন্সি, সেই তিনটে প্রেসের গভর্নরদের বাংলার প্রেসিডেন্সির আন্ডারে আনা হলো। অর্থাৎ এখানে লিখবে যে বোম্বাই, বোম্বে ও মাদ্রাজ প্রেসিডেন্সির প্রেসিডেন্সির গভর্নরদের গভর্নরদের বাংলার অধীনস্থ করা হয়, বাংলার অধীনস্থ। মানে এরপর বোম্বে প্রেসিডেন্সি যা ডিসিশন নেবে তাকে কিন্তু, বা মাদ্রাজ প্রেসিডেন্সি যা সিদ্ধান্ত নেবে তাকে বাংলার গভর্নরের আন্ডারে করতে হবে। অর্থাৎ তিনটে জায়গায় আলাদা আলাদা গভর্নর থাকবে। অর্থাৎ বোম্বে প্রেসিডেন্সি তো একজন গভর্নর থাকবে, মাদ্রাজ প্রেসিডেন্সি তো গভর্নর থাকবে, কিন্তু প্রত্যেকে, মানে সরি, বোম্বেতেও গভর্নর থাকবে, মাদ্রাজেও থাকবে, কিন্তু প্রত্যেকে বাংলার যে প্রেসিডেন্সি যে গভর্নর হবে তার আন্ডারে বা তার নিয়ন্ত্রণের মধ্যে কাজ করবে। তার মানে এক কথায় বলতে পারি হেড অফিস বাংলার হিসেবে দেওয়া হলো। সেই জন্য পোস্টটা দিল, দেখো, বাংলার গভর্নর জেনারেল হলো। কারণ অলরেডি বোম্বের যে গভর্নর রয়েছে, মাদ্রাজেরও গভর্নর রয়েছে, বাংলার গভর্নর রয়েছে, তাহলে বাংলার গভর্নরকে বেশি পাওয়ার দিলে তাকে তো নতুন পোস্ট দিতে হবে। সেই জন্য তাকে বলা হলো গভর্নর জেনারেল। যেমন আমাদের যে প্রধান বিচারপতি, তিনিও তো একজন বিচারপতি, যেহেতু বিচারপতিদের মধ্যে প্রধান, সেই জন্য তাকে চিফ জাস্টিস বলা হয়। বুঝতে পারছি? প্রত্যেকে ক্লিয়ার হচ্ছে কথাটা আমার? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, যা ডাউট হবে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে, মনের মধ্যে যে কোনো প্রশ্ন, ঠিক আছে, ইনস্ট্যান্ট জিজ্ঞেস করবে, কারণ ডাউট ক্লিয়ার না হলে এমসিকিউ করতে গিয়ে ভীষণ সমস্যায় পড়বে। ওকে, যা ডাউট হবে জিজ্ঞেস করবে। এবার আন্ডারে তো নিয়ে আনা হলো, তাহলে ওয়ারেন হেস্টিংস কে প্রথম নিয়ে আসা হলো, বাংলার অধীনস্থ করা হলো, ভালো কথা। এবার কি হলো, এবার যে গভর্নর জেনারেল কে যে তৈরি করা হলো, আচ্ছা এখান থেকে একটা কোশ্চেন আসে যে যেহেতু গভর্নরের অধীনস্থ করা হলো, তার মানে এই মডেলটা বা এই জিনিসটাকে আমরা বলতে পারি কেন্দ্রীকরণের প্রবণতা। কেন্দ্রীকরণ মানে সেন্ট্রালাইজের প্রবণতা, কেন্দ্রীকরণের প্রবণতা হয়। তাহলে কোন আইনের মাধ্যমে ভারতের শাসন ব্যবস্থাকে কেন্দ্রীকরণ করা হয়েছিল বা কেন্দ্রীকরণ করা হয়, প্রবণতা হয়, আমরা কি বলবো? রেগুলেটিং এর। কেন্দ্রীকরণ মানে সমস্ত ক্ষমতা এক জায়গায় সেন্ট্রালাইজ করা, যেটা ডিসেন্ট্রালাইজেশনের অপোজিট। যখন প্রাদেশিক তৈরি করা হবে তখন পাওয়ারকে ডিস্ট্রিবিউট করা হবে, যখন কেন্দ্রীকরণ হবে সব পাওয়ার একটা জায়গায় কনসেন্ট্রেট করা হবে। তাহলে এই আইনের মাধ্যমে আমরা বলতে পারি যে কেন্দ্রীকরণের প্রবণতা শুরু হয়েছিল। ওকে, এরপর রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে কি করা হয়, আমাদের যে প্রথম কলকাতাতে সুপ্রিম কোর্ট গঠন করা হয়। এবার কলকাতার কোথায় সুপ্রিম কোর্ট গঠন হবে? কলকাতার কোথায় সুপ্রিম কোর্ট থাকবে বলো? বলা উচিত, উত্তর আশা করতে পারি না। ফোর্ট উইলিয়াম না বাবা, ফোর্ট উইলিয়াম দুর্গ তো নাকি কলকাতায়? হ্যাঁ স্যার। ফোর্ট উইলিয়াম ফোর্ট, তাহলে ফোর্ট উইলিয়াম ফোর্টটা কবে গঠিত হয়েছিল বাবা বলো? 1700। স্যার 1700। 1700 না 1800 ঠিক করে বলো। 1700। তাহলে 1800 তে কি হয়েছিল? ফোর্ট উইলিয়াম কলেজ। কলেজ। ফোর্ট উইলিয়াম কলেজ। তাহলে যেন গুলিয়ে না যায়। ওকে, তাহলে সুপ্রিম কোর্ট কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গে তৈরি হয়েছিল 1700, মানে 1700-তে ফোর্ট উইলিয়াম দুর্গ গঠিত হয়েছিল। আর সুপ্রিম কোর্ট গঠিত হয়েছিল রেগুলেটিং অ্যাক্টের আন্ডারে 1783,
যার আন্ডারে সুপ্রিম কোর্ট গঠিত হয় 1774 1774 প্রথম সুপ্রিম কোর্ট গঠিত হয় এবং সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কাকে করা হয়? ফার্স্ট চিফ জাস্টিস কে ছিল? স্যার স্যার এলিজা ইম্পে। এলিজা ইম্পে। ঠিক আছে, স্যার এলিজা ইম্পেকে সুপ্রিম কোর্টের প্রথম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া গঠন করা হয়। তাহলে প্রধান বিচারপতি তৈরি করা হয়। ঠিক আছে, এর সাথে সাথে আরো 3 জন বিচারপতি ছিল, মানে 1+3। তাহলে এলিজা ইম্পে প্লাস 3 জন বিচারপতি। ঠিক আছে, 3 জন বিচারপতি, মানে টোটাল সুপ্রিম কোর্টের তখন স্ট্রেংথ ছিল 4 জনের, 1+3। ঠিক আছে, বুঝতে পারছি? এই স্ট্রেংথ ছিল সেই সময় সুপ্রিম কোর্টে। চিফ জাস্টিস ছিল এলিজা ইম্পে আর 3 জন বিচারপতি সুপ্রিম কোর্টে তখন ছিলেন। এবার এই রেগুলেটিং অ্যাক্টের উদ্দেশ্য তো আমরা বুঝলাম যে কোম্পানির কার্যকলাপকে নিয়ন্ত্রণ। খুব সুন্দর কথা, দেখে নিলাম, পড়ে নিলাম। এবার কথাটা হচ্ছে যে কেন কোম্পানির কার্যকলাপকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা হলো, বা কোম্পানির কার্যকলাপ নিয়ন্ত্রণ যে কথাটা আমি বলে দিলাম, এটা অ্যাকচুয়ালি মিনিং কি করতে চাইছি, একদম মাথার মধ্যে কোশ্চেন আসা উচিত। এটা বেসিক্যালি কি কারণ ছিল? কারণ যে কোম্পানির যারা কর্মচারী ছিল, একটা কোম্পানিতে বিভিন্ন কর্মচারী থাকে, সেই কর্মচারীরা যাতে ব্যক্তিগত বাণিজ্য করতে না পারে। ঠিক আছে, কোম্পানির কর্মচারীরা ব্যক্তিগত বাণিজ্য করতে না পারার জন্য, যাতে করতে না পারে। দেখো, এটা তো অনেকেই করে থাকে। দেখো, মাঝখানের একটু বিজনেস, সেটা আজকের দিনে তো প্রচুর হয়। যাই হোক, সেসব বলে আর লাভ নেই। আজকের দিনে মানে ব্যাপারটা এরকম, মানে যাই হোক, জিস থালি মে খাতে হ্যাঁ উসি মে ছেদ করতে হ্যাঁ, এটা আজকালকার দিনের হচ্ছে মানুষের ক্যারেক্টার। যাই হোক, এটা বলে লাভ নেই। তো যাতে ব্যক্তিগত বাণিজ্য, মানে তারা কোম্পানির হয়ে ট্রেড করছে কিন্তু নিজেও তার মধ্যে বিজনেস করছে, সেটা বন্ধ করার জন্য, এবং যাতে এই কর্মচারীরা ঘুষ নিতে না পারে। ঠিক আছে, ঘুষ গ্রহণ থেকে বিরত করার জন্য। তাহলে কিন্তু আমি যেরকম ভাবে তোমাদের লিখিয়ে দিচ্ছি, এরপরে আর কিন্তু কোনো কোশ্চেন তোমরা বাইরে থেকে পাবে। ঠিক আছে, বিরত করার জন্য গঠন করা। এবং কোর্ট, মানে এই যে কোম্পানি, এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে কাজ করছে, তার টোটালি রিপোর্ট সাবমিট করতে হবে। তার যে রিপোর্ট রয়েছে, সেই রিপোর্ট সাবমিট করতে হবে পার্লামেন্ট, যে কি কি কাজ করছে। যে আমি বাবু রাজস্ব খাতে কত টাকা আমি ইনভেস্ট করছি, বা আমার হিসাব কি, আমাদের বেসামরিক খাতে আমি কি খরচ করছি, বা আমি সামরিক খাতে কি কি খরচ করছি, তার টোটাল হিসেব, মানে যেটাকে আমরা ক্যাগ রিপোর্ট বলি, সেরকম টোটাল রিপোর্ট পার্লামেন্টকে পেশ করতে হবে। ঠিক আছে, সরি, পার্লামেন্ট না, ভুল বললাম, কোর্টকে পেশ করতে হবে, সুপ্রিম কোর্টকে এই রিপোর্ট টোটালি পেশ করতে হবে। যে সুপ্রিম কোর্ট গঠন হয়েছে, সেই সুপ্রিম কোর্টকে এই রিপোর্ট সাবমিট করতে হবে। বলো, এতটা আমি যদি ক্লিয়ার করতে পারি রেগুলেটিং অ্যাক্ট, তাহলে বল, কোনো ডাউট থাকলে বলবে। বলো, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো, এই যে রেগুলেটিং অ্যাক্টটা হলো, খুবই ভালো আইন, সবই ব্যাপার। এবার দেখো, যারা চুরি করছে বাবু, তাদের তো খুব সমস্যা হয়ে যাবে। এই কারণে আমরা দেখেছি ওয়ারেন হেস্টিংস এর বাবু খুব সমস্যা হয়ে গেছিল রেগুলেটিং অ্যাক্টের কারণে। তাহলে এবার রেগুলেটিং অ্যাক্টের ক্ষেত্রে কিছু মানে ফল্ট ছিল, মানে কিছু মানে গন্ডগোল ছিল। সেই কারণে রেগুলেটিং অ্যাক্ট যেটা ছিল, সেটাকে সংশোধন করার জন্য একটা নতুন আইন নিয়ে আসা হয়, বা সংশোধন করা হয়। রেগুলেটিং অ্যাক্টকে সংশোধন করা, এই জন্য এই অ্যাক্ট কোনো অ্যাক্টের মধ্যে থাকে না, এটাকে রেগুলেটিং অ্যাক্টেরই সংশোধিত ভার্সন বলা হয়, যেটাকে বলা হয় অ্যাক্ট অফ সেটেলমেন্ট। ঠিক আছে, এটা আলাদা করে কোনো আইন নয়, এটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্টেরই সংশোধন, অ্যামেন্ডমেন্ট। ওকে, বুঝতে পারছি আশা করি। 1781-এ এটাকে সংশোধন করা, যেমন আমাদের সংবিধান সংশোধন হয়, বিভিন্ন আইন সংশোধন হয়, সেরকম রেগুলেটিং অ্যাক্টকে প্রথমবার সংশোধন করে অ্যাক্ট অফ সেটেলমেন্ট 1781 কার্যকরী করা হয়। তাহলে এর উদ্দেশ্য, বা এটা কিসের জন্য করা হয়, এটা বলবে যে রেগুলেটিং অ্যাক্টকে
সংশোধন করার জন্য, ঠিক আছে? সংশোধন করার জন্য। তাহলে অবভিয়াসলি প্রশ্ন আসবে, কি এমন গন্ডগোল ছিল যে বাবা সংশোধন করার প্রয়োজনীয়তা হলো? তাহলে বা সংশোধন করে কি বললো এমন? সেটা আমরা দেখি। এবার এখানে বেসিক্যালি কি ছিল যে এই অ্যাক্টের মাধ্যমে কি করা হলো যে সুপ্রিম কোর্ট যেটা ছিল, ঠিক আছে? সুপ্রিম কোর্টকে দেখো এই যে রিপোর্ট দিয়েছিল, এই যে রিপোর্ট করতে বলেছিল, এই সুপ্রিম কোর্ট যেহেতু দেখো কলকাতার ফোর্ট উইলিয়ামে যে গঠিত হয়েছিল, তাহলে তার যে সুপ্রিম কোর্টের এখতিয়ার সেটা কোথায় থাকবে? শুধুমাত্র সুপ্রিম কোর্টেই মানে সরি কলকাতাতেই থাকবে। এই কারণে এই যে এখতিয়ার শুধুমাত্র সুপ্রিম কোর্টের কলকাতার মধ্যে ছিল, সেই এখতিয়ারটাকে কি করা হলো? বাড়ানো হলো। অর্থাৎ এই অ্যাক্টের মাধ্যমে প্রথম অ্যামেন্ডমেন্ট সুপ্রিম কোর্টের এখতিয়ার বাড়ানো হয়। মানে এরপরে কি হবে? ভারতের বোম্বে প্রেসিডেন্সি বা মাদ্রাজ প্রেসিডেন্সিতেও যদি কোনো গন্ডগোল হয়, সেই সেটাও কিন্তু এই সুপ্রিম কোর্টের মাধ্যমে হবে। এখতিয়ার বৃদ্ধি হয়। তার মানে এখন সুপ্রিম কোর্ট সেই কাজগুলো বা সেই রকম গন্ডগোল, সেই রকম জিনিস এগুলোও করতে পারবে। তবে এখানে একটা মজার ব্যাপার করা হলো অ্যাক্ট অফ সেটেলমেন্টে। কি করা হলো? যেসব কর্মচারী, খুব ভালো করে বোঝো, যেসব কর্মচারী, ঠিক আছে, কর্মরত অবস্থায় আছে, ভালো করে বোঝো, কর্মরত যেসব কর্মচারীরা রয়েছে, মানে এখন যারা ইন সার্ভিস রয়েছে, ঠিক আছে, তারা মানে যারা হচ্ছে রাজস্ব সংগ্রহ করছে বা যারা জুডিশিয়াল মানে কোর্টের সাথে যারা যুক্ত রয়েছে, এই রকম এদের কি করা হয়? তাদেরকে কি করা হয়? সুপ্রিম কোর্টের এখতিয়ার থেকে অব্যাহতি দেওয়া হয়। মানে কোম্পানির যে কর্মরত যেসব কোম্পানির কর্মচারী রয়েছে, তাদের বিচার সুপ্রিম কোর্ট করতে পারবে না। তাহলে এরা মানে কোর্টের এখতিয়ারের বাইরে। খুব ভালো করে বোঝো, কোর্টের এখতিয়ারের বাইরে। তাহলে ব্যাপারটা কি হলো? বলবে স্যার তাহলে কি হলো? এখতিয়ার বৃদ্ধি করে তাহলে লাভের লাভ কি হলো? প্রশ্ন এখানে আসতে পারে যে বললেন স্যার এখতিয়ার বাড়ানো হলো, তারপরে আবার বলছেন কোম্পানির কর্মচারীদের কোর্টের এখতিয়ারের বাইরে রাখা হলো, মানে কোম্পানির কর্মচারীদের যে ট্রায়াল সেটা সুপ্রিম কোর্ট করতে পারবে। তাহলে সুপ্রিম কোর্ট কি করবে? সুপ্রিম কোর্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়া অন্য যে কোনো কেসে মানে যে অ্যামেন্ডমেন্ট, যে কোনো কাজকর্ম সেগুলো করতে পারবে। তাহলে এই যে বললো স্যার রিপোর্ট দিতে হবে, তাহলে তার কি করবে? হ্যাঁ, রিপোর্ট কোর্ট নেবে, সাবমিট করবে, কিন্তু সেই রিপোর্টের উপরে অ্যাকশন সুপ্রিম কোর্ট নিতে পারবেন। সেটা কি হবে? পার্লামেন্ট থেকে আসবে। বলো, বোঝাতে পারছি প্রত্যেককে? বোঝাতে পারছি না পারছি না? হ্যাঁ নাকি স্যার। এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে? স্যার, এইখানে একটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে নিশ্চয়ই। যে ওই অ্যাক্ট অফ সেটেলমেন্ট যখন হলো তখন হুম ওই সুপ্রিম কোর্টের এখতিয়ার বৃদ্ধি করা হলো বলছেন, হুম কিন্তু এইখানে তো আগেই সুপ্রিম কোর্ট গঠিত হয়েছিল কলকাতাতে, যার জন্য ওই বাংলার গভর্নর জেনারেলের আন্ডারে তো বম্বে আর মাদ্রাজ প্রেসিডেন্সির গভর্নররা ছিলই। একদম। বলো বলো। হুম। হ্যাঁ, তাহলে আবার এখানে এখতিয়ার বৃদ্ধি কি কি করে হলো? মানে এটা তো ছিলই, ওরা তো তখন বোম্বে বা মাদ্রাজ প্রেসিডেন্সি যে সমস্ত সেগুলো তারা তো মানে উম মানে তার আন্ডারেই তো ছিল। আচ্ছা, তাহলে দুটো জিনিস বোঝো বাবা। আমাদের কি হয় যে সাপোজ ধরো একজন মানে মমতা ব্যানার্জি যে চিফ মিনিস্টার, তাই তো? তাহলে তার এখতিয়ার কোথায়? ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? এবার আমি যদি মমতা ব্যানার্জির এখতিয়ার বাড়াই, যে বললাম তুমি ওয়েস্ট বেঙ্গলের সাথে সাথে বিহারেরও চিফ মিনিস্টার হবে, আর তার সাথে সাথে আমাদের ঝাড়খণ্ডেরও চিফ মিনিস্টার হবে। তার মানে কোনো যদি কেস হয়, সেটা কি বাবু মমতা ব্যানার্জি করবে, না শাসনটা মমতা ব্যানার্জি করবে? বলো, আচ্ছা। বুঝতে পারছো? এবার বোঝা গেল হুম। ব্যাপারটা? তাহলে হ্যাঁ, হ্যাঁ, গভর্নর হ্যাঁ। জেনারেল যে, সে তো বাবা রুল করবে, আর সুপ্রিম কোর্ট আচ্ছা। জুডিশিয়াল করবে, বিচার করবে। এবারে ক্লিয়ার আশা করি? হ্যাঁ, 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 হ্যাঁ। একদম একদম। এই ধরনের কোশ্চেন করবে না, কোশ্চেন করলে জিনিস ক্লিয়ার হবে না, মনের মধ্যে প্রশ্ন রয়ে যাবে। ওকে, তাহলে এইটা হ্যাঁ হচ্ছে স্যার। এখতিয়ার ভিত্তিক, তাহলে জুডিশিয়াল বা বিচার। ওকে, এবার দেখো এর সাথে সাথে কি হলো যে সুপ্রিম কোর্ট যেটা রয়েছে এটা বেসিক্যালি কেন করা হয়েছে? তার মানে একটা জিনিস দেখো, দেখো একটা পরিষ্কার একটা জিনিস বুঝতে পারছি, এই অ্যাক্টের মাধ্যমে প্রথমবার বিচার বিভাগকে, যে জুডিশিয়াল সেক্টর রয়েছে, বিচার বিভাগকে
কার্যনির্বাহী বিভাগ বা তখন তো শাসন বিভাগ ছিল না, কার্যনির্বাহী। কারণ কার্যনির্বাহী বিভাগ কেন, শাসন বিভাগ কেন বলবো না? কারণ এটা যেহেতু কন্ট্রোল হতো বাইরে থেকে, সেজন্য এটাকে বলা হতো কার্যনির্বাহী বিভাগ। ঠিক আছে? মানে যা অর্ডার আসবে সেই অর্ডারটা তারা পালন করছে। মানে আজকের দিনে যারা মিনিস্টাররা রয়েছে তারা কিন্তু কার্যনির্বাহী না, তারা শাসন করছে, সিএম আজকে রুল করছে, নিজের ডিসিশন কিছু নিতে পারছে, কিন্তু সেই সময় তারা তো ডিসিশন নিতে পারতো না। যেটা আইন হিসেবে আসে সেই আইনটা তারা পালন করতো, সেই জন্য যারা শাসন করতো তাদেরকে কার্যনির্বাহী বিভাগ করা হতো। অর্থাৎ এই আইনের মাধ্যমে প্রথমবার বিচার বিভাগ এবং শাসন বিভাগকে পৃথক করার চেষ্টা হয়েছিল। বোঝাতে পারলাম না পারিনি বল? আশা করি 100% ক্লিয়ার হয়েছে প্রত্যেকে। কোনো ডাউট থাকলে বল। ক্লিয়ার বলো, বলতে বুঝলে বলবে। হ্যাঁ স্যার। এনিবডি? প্রত্যেকের ক্লিয়ার? তাহলে পেজটা পুরো মুছে দেবো। ওকে, পেজটা পুরো মুছছি। 3 নম্বর অ্যাক্ট আমাদের ভারতে এলো, পিটের ভারত শাসন আইন, পিটস ইন্ডিয়া অ্যাক্ট, পিটের ভারত শাসন আইন, পিটস ইন্ডিয়া অ্যাক্ট বা পিটস এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বাই পিট, পিটের ভারত শাসন আইন। তাহলে সেটা কবে হয়? 1784, 1784-তে পিটস ইন্ডিয়া অ্যাক্ট বা পিটের ভারত শাসন আইন নিয়ে আসা। তাহলে পিটের ভারত শাসন আইন যে নিয়ে আসা হলো, এটার উদ্দেশ্য কি ছিল, কেন নিয়ে আসা হলো, বা এতে কি বলা হলো, সেটা আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস হিসাবে মনে রাখতে হবে। তাহলে পিটের ভারত শাসন আইন হলো বেসিক্যালি যে উইলিয়াম পিট, সেই সময় উইলিয়াম পিট কে ছিল বাবা? উইলিয়াম পিট এই সময় ব্রিটেনের প্রাইম মিনিস্টার। ঠিক আছে? সেই সময় ব্রিটেনের প্রাইম মিনিস্টার ছিলেন উইলিয়াম পিট। তো তিনি বললেন, বাবু মানে প্রচুর তো টাকা পয়সা ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করছে, প্রচুর সাম্রাজ্য দখল করছে, তো মানে এদের যে টাকা পয়সা এটা তো ব্রিটিশ পার্লামেন্টের বা ব্রিটেনের হাতে, রাজার বা রানীর হাতে আসা উচিত। সেই কারণে কি করলো, যে যাতে মানে যার ফলে যে এই যে সম্পত্তিগুলো রয়েছে যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করবে, সেগুলো যেন ব্রিটিশ পার্লামেন্টের হাতে চলে আসে। সেই কারণে উইলিয়াম পিট কি করলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কন্ট্রোল করার জন্য, মাঝে মাঝে কোশ্চেন আসে, পিট ইন্ডিয়া অ্যাক্টের সময় ব্রিটেনের রাজা কে ছিলেন? কিং ছিলেন তৃতীয় জর্জ। ঠিক আছে? রাজা ছিলেন তৃতীয় জর্জ। এবার দেখো, কিছু করতে গেলে মানে রাজার তো পারমিশন লাগবে, যেমন আমাদের কিছু করতে গেলে প্রেসিডেন্টের লাগবে, সেরকম সেই সময় রাজা তৃতীয় জর্জের কাছ থেকে পারমিশন নিল এবং কি ঘোষণা করলো, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে রয়েছে, সে কোম্পানি ভারতে যে ভূখণ্ড দখল করবে, খুব ভালো করে এই জিনিসটা বুঝবে, কোম্পানি ভারতে যে ভূখণ্ড মানে যে জায়গা দখল করবে, ভারতে ভূখণ্ড দখল করলে তা ব্রিটিশ সরকারের সম্পত্তি হবে। খুব ভালো করে বুঝো, ব্রিটিশ সরকারের সম্পত্তি হবে। যেমন তোমাদের উদাহরণ দিই, ঠিক আছে? তাহলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। যে আমাদের একটা আইল্যান্ড ছিল, সেটা হচ্ছে বোম্বে। আমরা প্রত্যেকেই জানি বোম্বে বা মুম্বাই, এটা কিন্তু একটা আইল্যান্ড ছিল, 7টা দ্বীপ ছিল। সেই 7টা দ্বীপকে পরে ব্রিটিশরা মাটি দিয়ে একটা শহর বানিয়েছে। এটা বলেছিলাম তোমাদের, একবার হয়তো দেখিয়েছিলাম আমি অনলাইনে, মনে যদি থাকে হ্যাঁ কারো। স্যার। ঠিক আছে? আমি ইমেজ দিয়ে দেখিয়েছিলাম। তো এই যে বম্বে জায়গাটা ছিল, সেই বম্বেটা প্রথমে পর্তুগিজদের আন্ডারে ছিল। তাহলে এখানে সব পর্তুগিজরা রুল করতো, ট্রেড করতো, কারণ পর্তুগিজরা এখানে আগে এসেছিল। তো এই পর্তুগিজদের সাথে ব্রিটিশদের লড়াই হলো। ঠিক আছে? লড়াইয়ের পরে পর্তুগিজদেরকে ভারত থেকে, এখান থেকে বের করে গোয়াতে পাঠিয়ে দেওয়া হলো, কিন্তু সবাই তো দেখো গেল না। সেই কারণে এই গন্ডগোলটা কন্টিনিউ চলতে থাকলো। সেই কারণে কি হলো, এই যে পর্তুগিজদের মানে এই যে বম্বে জায়গাটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করলো, কিভাবে করলো, পর্তুগিজদের যে পর্তুগালের যে রানী ছিল, রাজকন্যা ছিল, সেই পর্তুগালের রাজকন্যার সাথে ইংল্যান্ডের রাজার বিয়ে দিল। ঠিক আছে? বিয়ে দেওয়ার পরে কি হলো, যৌতুক হিসাবে ব্রিটেনটা কি হলো, ইংল্যান্ডের আন্ডারে চলে গেল। তার মানে এই যে সমস্ত মানে লড়াই করা বা মারপিট করা বা যা যুদ্ধ করা, সেটা কে করবে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি করবে। কোম্পানি করার পর যেই জায়গাটা দখল করবে, সেটা সরাসরি ইস্ট মানে ব্রিটিশ পার্লামেন্টের আন্ডারে চলে যাবে।
মানে কোম্পানি নিজস্ব কোনো জায়গা রাখতে পারবে না, যেটা কোম্পানি দখল করবে সেটা বাই ডিফল্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে ব্রিটিশ সরকারের সম্পত্তি হয়ে যাবে। খুব ভালো কথা। তার মানে বেসিক্যালি এই আইনের মাধ্যমে প্রথমবার ব্রিটিশ পার্লামেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সরাসরি নিয়ন্ত্রণ করত। ঠিক আছে, তো দুটোর মধ্যে কি পার্থক্য? প্রথমবারে দেখো কার্যকলাপকে পার্সিয়ালি কন্ট্রোল করত, কিন্তু এখানে কি হলো, প্রথম কি হলো, সরাসরি নিয়ন্ত্রণ করা শুরু করলো। তাহলে রেগুলেটিং অ্যাক্ট আর ইস্ট ইন্ডিয়া অ্যাক্টের মধ্যে পার্থক্য বোঝা গেল। রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে কোম্পানির কার্যকলাপকে নিয়ন্ত্রণ করা হতো, আর এখানে কি হলো, কোম্পানির কার্যকলাপকে সরাসরি নিয়ন্ত্রণ করা হলো, ডাইরেক্ট কন্ট্রোল করা হলো ইস্ট ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে। ওকে, বোঝাতে পারছি আশা করি। এবার কোম্পানি যে এসব কাজকর্ম করছে, অনেক রকম কাজকর্ম করছে, তাহলে কোম্পানির জিনিসগুলোকে বললো যে তোমরা, কোম্পানিকে প্রশ্ন করা হলো তোমরা ব্রিটেনে বা ভারতে কি করতে গেছো, রাজনীতি করতে গেছো না ব্যবসা করতে গেছো? তো তারা বললো না না, আমরা তো ব্যবসা করতেই এসেছি। বলে ভালো কথা, তাহলে রাজনৈতিক জিনিস আর বাণিজ্যিক জিনিসকে তোমরা আলাদা করো, কোনটা তোমাদের পলিটিক্যাল ওয়ার্ক আর কোনটা বাণিজ্যিক কাজ, সেগুলোকে আলাদা করো। তাহলে কোন অ্যাক্টের মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজনৈতিক এবং বাণিজ্যিক কার্যাবলীর মধ্যে পার্থক্য করে? ইস্ট ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে। রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে কি হয়েছিল, কি হয়েছিল, দুটো ভাগ কি বলেছিল? রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে রাজনৈতিক আর প্রশাসনিক, ওকে, আর এখানে রাজনৈতিক আর বাণিজ্যিককে ভাগ করা হলো। দেখো বুঝতে পারছো তো স্লাইড ডিফারেন্স গুলো কোথায় কোথায় হচ্ছে? হ্যাঁ স্যার। ক্লিয়ার হচ্ছে? ওকে ওকে, তো এর মাধ্যমে কি করা হলো, এবার দেখো পার্থক্য করে দিলেই তো হবে না, এই যে কাজটা, যে দুটো যাতে আলাদাভাবে কাজ করে, সেই জন্য কি করা হয়, দুটো বোর্ড গঠন করা হলো। কি করা হলো, গঠন করা হলো বোর্ড অফ কন্ট্রোল, গঠন করা হলো বোর্ড অফ কন্ট্রোল আর কোর্ট অফ ডিরেক্টর। মানে বোর্ড অফ কন্ট্রোল আর কোর্ট অফ ডিরেক্টর মানে কি, কেউ বলতে পারবে, বোঝাতে পারবে আমাকে দুটো কি কাজ করে? দেখো বোর্ড অফ কন্ট্রোলের মধ্যে তারা থাকবে যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইনভেস্টার, ইনভেস্টার মানে যারা টাকা দিয়েছে লাভ করার জন্য, মানে বিনিয়োগকারী, তারা বোর্ড অফ কন্ট্রোল। যে এই যে বেশি বিনিয়োগ করবে সে ডিসিশন নেবে, বিনিয়োগকারী। আর কোর্ট অফ ডিরেক্টর কে, যারা কোম্পানিটাকে চালনা করবে, কোম্পানির চালনা করবে। মানে দেখো একটা কোম্পানিতে থাকে স্যার না, এই দুটোই কি তখন ইন্ডিয়াতে গঠন হয়েছিল, বোর্ড অফ না কন্ট্রোল আর কোর্ট অফ? দুটো জিনিসই কিছুই ইন্ডিয়াতে নয়, দুটোই গঠন হয়েছিল লন্ডন, এবং সমস্ত কিছু লন্ডন থেকেই হচ্ছে কাজ। ইন্ডিয়াতে শুধু অর্ডার চলে আসবে, এখানে অর্ডার, বোর্ড অফ কন্ট্রোল ইংল্যান্ডে বসে আছে, কোর্ট অফ ডিরেক্টরও ইংল্যান্ডে বসে আছে। এর বোর্ড অফ কন্ট্রোল করবে টাকা দিয়ে, দেখবে আমার টাকাটা উঠে আসছে কিনা ইনভেস্টার, আর কোর্ট অফ ডিরেক্টর কি করবে, এখান থেকে লোক পাঠাবে, গভর্নর জেনারেলকে অ্যাপয়েন্ট করে পাঠাবে যে কাকে পাঠানো। বুঝতে পারছি কথাটা? মানে সাপোজ ধরো একটা কোম্পানি, সাপোজ ধরো একটা কোম্পানি ধরো রিলায়েন্স, ঠিক আছে, রিলায়েন্সের যদি 100 টাকা টোটাল হয়, তার মধ্যে সাপোজ ধরো 10 জন রিলায়েন্স কোম্পানির মালিক, এ ব্যক্তির 10 টাকার মালিক, বি ব্যক্তি 70 টাকার মালিক, সি ব্যক্তি 5 টাকার মালিক, ডি ব্যক্তি 2 টাকার মালিক, এইভাবে মালিক আছে। এরা কি হলো, কোম্পানির বোর্ড। এবার যাদের কাছে বেশি শেয়ার আছে তারা কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর হলো। কিন্তু কোম্পানিকে বোর্ড অফ ডিরেক্টর কি চালনা করছে না, করছে কারা, সিইও বা তার যে টিম ম্যানেজমেন্ট, তারা কোম্পানি চালাচ্ছে। চালানোর জন্য এরা কি পাচ্ছে, স্যালারি পাচ্ছে, আর এরা কি পাচ্ছে, প্রফিট পাচ্ছে। বুঝাতে পারছি কথাটা? সাপোজ গুগলের ক্ষেত্রে, গুগলের যে আমাদের যে সুন্দর পিচাই, তো তিনি কোম্পানির কে, মালিক না সিইও? সিইও। সিইও। তার মানে সুন্দর পিচাই কি করছে, সে স্যালারি পায়, সে কিন্তু প্রফিট পায় না। গুগল যদি আজকে 100 কোটি টাকা লাভ করে, সে কিন্তু তার স্যালারি পাবে, বুঝতে পারছো? কিন্তু গুগল যদি 100 কোটি টাকা লাভ করে, যে ইনভেস্ট করে সে কিন্তু শেয়ার পাবে, মানে সে কিন্তু সরি প্রফিট পাবে। মানে একটা জিনিস ভালো করে বুঝবে, যে যারা ইন্টেলিজেন্ট লোক হয়, ঠিক আছে, যারা খুব ভালো পড়াশোনায় হয়, তারা কিন্তু সিইও হয়। কিন্তু যারা
একটু ভালো বেশি বুদ্ধি করে তারা কি হয়, বোর্ড অফ ডিরেক্টর। মানে সাপোজ ধরো যাই হোক কি বলবো, তোমার কাছে যদি একটু কোনোভাবে টাকা জমিয়ে বা যেকোনো জায়গা থেকে কোনো কোম্পানি, যে কোম্পানি লাভ করবে তার যদি তুমি শেয়ার কিনে নাও, ঠিক আছে? তাহলে শেয়ার সাপোজ তুমি কোনোভাবে 10 লাখ টাকা বা 50 লাখ টাকা জোগাড় করেছো। তুমি কি করলে, আদানি পোর্টের শেয়ার কিনলে, ঠিক আছে? আদানি পোর্টের শেয়ার কিনলে। শেয়ার কিনে এবার দেখো আদানি যদি লাভ করে, তুমি টাকাটা ইনভেস্ট করে রেখে দিয়েছো কিছু কিছু পার্টে। তাহলে আদানি যদি 100 টাকার, আদানির যদি 200 টাকা লাভ হয়, তাতে কিন্তু তুমি প্রফিট পাবে। তুমি কি আদানির জন্য কোনো কাজ করছো, কোনো স্যালারি দিচ্ছ? কিছু করছো না, তুমি শুধু ইনভেস্ট করছো। তুমি শুধু ইনভেস্ট করে লাভবান হচ্ছো। হ্যাঁ, তার মানে ডুবে গেলে কিন্তু তোমার টাকা ডুবে যাবে, ঠিক আছে? তার মানে এই কারণে এইভাবে তৈরি হয়। তাহলে বোর্ড অফ কন্ট্রোল আর কোর্ট অফ ডিরেক্টর বোঝাতে পেরেছি প্রত্যেককে। হ্যাঁ স্যার। প্রধান গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে চার্টার অ্যাক্ট। তাহলে এবার আমাদের কাছে এলো কি, চার্টার অ্যাক্ট এলো। এবার কথাটা হচ্ছে চার্টার অ্যাক্ট মানেটা কি? যদি বলি প্রথমবার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত খ্রিস্টাব্দে চার্টার পেয়েছিল, তাহলে কি বলবে? 1793, নাকি না অন্য কিছু বলবে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত খ্রিস্টাব্দে 1793। প্রথম চার্টার পেয়েছিল, তাহলে উত্তর কি হবে? 1793। না, উত্তর হবে 1599। কেন? মনে করো যে চার্টার কথার অর্থ হচ্ছে অনুমোদন, পারমিশন। তাহলে প্রথমবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বাণিজ্য করার জন্য অনুমোদন পেয়েছিল কত খ্রিস্টাব্দে? অ্যান্সার কি? 1600 তো, নাকি 1599 বা 1600, নাকি না? এটা নিয়ে ডাউট নেই হ্যাঁ তো? স্যার। তাহলে চার্টার নিয়ে তোমরা ভাবছো চার্টার একজনের নাম, একটা অ্যাক্টের নাম। নো, চার্টার কথার অর্থ হচ্ছে অনুমোদন। আমি যে ব্যবসা বাণিজ্য ব্যবসা করব, তার অনুমোদন বা পারমিশনকে বলা হয় চার্টার। বুঝতে পারছি না পারছি না? বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। এগুলোই হচ্ছে কনফিউশন। এগুলো যদি কম পড়ি তাহলে এগুলোই আমাদের ঠকিয়ে দেবে কোশ্চেনে, ঠিক আছে? আর এখনকার কোশ্চেন তোমাকে ঠকানোর জন্য আছে, তুমি কতটা ভালো বুঝেছো। এখন আগের মতো পড়ে পরীক্ষায় পাস হবে না, এখন পড়তে হবে স্ট্যান্ডার্ড ভাবে। কত খ্রিস্টাব্দে প্রথম চার্টার পেয়েছিল? 1599 বা 1600, যাই বলো, কোনো সমস্যা নেই। কিন্তু যে চার্টার অ্যাক্ট হিসেবে, যেগুলোকে অ্যাক্ট হিসেবে হয়েছিল, সেগুলো প্রথম হয়েছিল 1793, 1793। তারপর 20 বছর পরে 1813, তারপর 20 বছর পরে 1833, তারপর 20 বছর পরে 1853। তাহলে ভারতে এই ধরনের চার্টার অ্যাক্ট কতগুলো হয়েছিল? 1793, 1813, 1833, 1853, চারটে অ্যাক্ট হয়েছিল। প্রথম চার্টার অ্যাক্ট 1730, খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল না। এবার প্রথম আসে যে চার্টার অ্যাক্ট গঠনের উদ্দেশ্য কি, কেন গঠন করা হয়েছিল? ভারতের যে শাসন কাঠামো রয়েছে, এই যে এতদিন রুল করা হতো, সেই শাসন কাঠামোটাকে সংস্কার করার জন্য, ভালো করে বুঝবে, শাসন কাঠামো সংস্কার করার জন্য হয়েছিল চার্টার অ্যাক্ট। এটা পরীক্ষায় কোশ্চেন আসে যে চার্টার অ্যাক্ট পালনের বা তৈরি করার উদ্দেশ্য কি ছিল? ভারতে শাসন কাঠামোর সংস্কার করার জন্য। তাহলে প্রথম চার্টার অ্যাক্টে কি হলো? সিম্পলি ভাবে একটা কাজই হয়েছিল, যে কোম্পানি যে একচেটিয়া বাণিজ্য করত, 1773 চার্টারে হয়েছিল। তাহলে একচেটিয়া, আমাদের রেগুলেটিং অ্যাক্ট 1773 হয়েছিল, তাই তো? 1773 রেগুলেটিং অ্যাক্ট হয়েছিল। দেখো তার 20 বছর পরে 1793 হলো। তাহলে কি হয়? কোম্পানিকে একচেটিয়া বাণিজ্যের যে অধিকার দেওয়া ছিল, সেই একচেটিয়া বাণিজ্যের অধিকারকে আরো 20 বছরের জন্য এক্সটেন্ড করা হলো। 20 বছরের জন্য বাড়ানো হয়। সিম্পলি, এটা তো একদম সোজা কথা, এটা আমরা সবাই জানি। 20 বছরের জন্য বাড়ানো হয় তোমাদের প্রথম চার্টার অ্যাক্টের মাধ্যমে। এবার এখানে মানে এক্সট্রা ভাবে সেরকম ভাবে কিছু হয়নি, ঠিক আছে? এখানে গভর্নরকে কিছু কিছু জিনিস আছে, বাট 1793 আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো 1813-তে। এবার প্রথম গুরুত্বপূর্ণ চার্টার অ্যাক্ট হচ্ছে 1813। কেন? 1813-তে কি এমন হয়েছিল যে চার্টার অ্যাক্টটার উপরে একটু বেশি গুরুত্ব দেওয়া হলো? আচ্ছা, আমি আগে ঘটনা বলবো যে কি করা হয়েছিল,
তারপর আমি তোমাদের কারণ জিজ্ঞেস করব। কারণ কেউ বলতে পারবে না আশা করি, বাট যদি কেউ বলতে পারো আমার ভালো লাগবে। প্রথমত, এই যে একচেটিয়া বাণিজ্যের অধিকারকে বাড়ানো হয়েছিল, এটা সেম একই এক্সটেন্ড হলো। এই জায়গায় প্রথমবার কি হলো 1813-তে লাইসেন্সিং নীতি কঠোর করা হলো। পরীক্ষা আছে প্রথম কোন চার্টার অ্যাক্টের মাধ্যমে কঠোর লাইসেন্সিং নীতি প্রয়োগ করা হয়? ঠিক আছে, কঠোর লাইসেন্সিং নীতি মানে কি? তুমি কোনো বাণিজ্য করতে যাও বা ব্যবসা করতে যাও, তার জন্য তোমাকে একটা পারমিশন বা লাইসেন্স নিতে হবে। এই দেখো, গাড়ি চালাতে গেলে তোমার পারমিশন লাগে, লাইসেন্স লাগে, কিন্তু সাইকেল চালাতে গেলে লাগে না, তাই তো? কেন বলতে পারবে কেউ? তো গাড়ি কার চালাতে গেলে লাগে, কিন্তু টোটো চালাতে গেলে লাগে না, তাই তো? কেন লাগে না বলতে পারবে কেউ? বা কোনো জিনিসের লাইসেন্স কেন লাগে? ব্যবসা করতে গেলে সেই জিনিসের কারণ এখান লাইসেন্স থেকে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এই সমস্ত তো ক্ষয়ক্ষতি জিনিসপত্র তোমার থেকে। হবে, তুমি ব্যবসা করছো, তুমি গাড়ি চালাচ্ছ, তোমার ক্ষতি হবে, অসুবিধা কি আছে? না, এটা তাই বলো? মানে পরোক্ষভাবে অন্য লোকেরও হবে, মানে আমি যদি এক্স্যাক্টলি, ধাক্কা টাক্কা এটাই মারি। ব্যাপার। হ্যাঁ, এটাই ব্যাপার যে তুমি যদি সাইকেল নিয়ে কাউকে ধাক্কা মারো, কি হয়ে যাবে তার? কিচ্ছু হবে না। শুধু একটু হাতে পায়ে লাগতে পারে, কিন্তু গাড়িতে নিয়ে যদি ধাক্কা মারো, সে মরে যেতে পারে। সেই কারণে তোমাকে কনভিক্ট করা হবে, সেই জন্য গাড়ির জন্য লাইসেন্স হয়। তো এখানে প্রথমবার কি হয়, লাইসেন্সিং ব্যবস্থাকে কঠোর করা হয়। এবং লাইসেন্সিং ব্যবস্থা কঠোর করার সাথে সাথে যে মনোপলি ছিল, একচেটিয়া বাণিজ্যের যে অধিকার ছিল, সেটাকে লোপ করা হয়। তাহলে প্রথম 1813 চার্টার অ্যাক্টের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোপলিকে বন্ধ করা, মনোপলি বন্ধ হয়। কিন্তু কয়েকটা জিনিসে মনোপলি রাখা হলো। কোন কোন জিনিসে? প্রথমত, চীনের সাথে বাণিজ্য। দেখো, চীনের সাথে বাণিজ্যে শুধুমাত্র বললো ইস্ট ইন্ডিয়া কোম্পানি চীনের সাথে বাণিজ্য করতে পারবে। আর কোন জিনিস? চা এবং আফিম ব্যবসা। কারণ আফিম সেই সময় প্রচুর লোক কনজিউম করতো। ঠিক আছে, চা আর আফিম ব্যবসা, এই দুটোর উপরে কি হবে, কন্ট্রোল করা শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানি করতে পারে। বাকি যে কোনো জিনিসের বিজনেস ইংল্যান্ডের যে কোনো কোম্পানি এসে করতে পারে। ঠিক আছে, করা হলো এটা। এবার প্রশ্নটা হচ্ছে কেন এটা করা হলো? বলতে পারবে কেউ? আমি যে প্রশ্নটা বলছিলাম করার উদ্দেশ্য, তার উত্তর পেতে পারি কারো কাছে? হঠাৎ করে এরকম ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে এত ভালো কাজ করছে, তাহলে হঠাৎ করে তাদের উপরে মনোপলি কেন নিয়ে নেওয়া হলো? পারবে? তাৎক্ষণিক সেই সময় ইউরোপের ইতিহাসে কে ছিল? কে ইউরোপের ইতিহাসকে সেই সময় কন্ট্রোল করছিল, নিয়ন্ত্রণ করছিল, লিড করছিল? কে বলো? নেপোলিয়ন বোনাপার্ট ছিল তো নাকি? নেপোলিয়ন ছিল তো নাকি? নেপোলিয়নের নাম শুনেছো তো না শোনোনি? হ্যাঁ স্যার। তো নেপোলিয়ন কি করছিল এই সময়? চারিদিকে যুদ্ধ করছিল, ইংল্যান্ডের সাথে, রাশিয়ার সাথে, সব দেশের সাথে গন্ডগোল করছিল। তো এই নেপোলিয়নের যুদ্ধের কারণে কি হয়েছিল, ইংল্যান্ডের যারা এরা ছিল, যারা হচ্ছে ট্রেডার ছিল, তারা ইংল্যান্ডের যে সরকার গভর্নমেন্টের উপরে প্রেসারাইজ করলো যে আমাদের আরো বেশি টাকার দরকার। এবং এই কারণে বললো যে অ্যাকচুয়ালি সেই সময়ের যারা মানে অন্যান্য ব্যবসায়ীরা রয়েছে, তাদের চাপে পড়ে নেপোলিয়নের যুদ্ধ এবং ব্যবসায়ীদের চাপে, ঠিক আছে, পরীক্ষা আছে, ব্যবসায়ীদের চাপে পড়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মানে সরি, ব্রিটেনের যে পার্লামেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর থেকে মনোপলি তুলে নেয়। বোঝাতে পারলাম প্রত্যেককে? ক্লিয়ার হলো? বলো। স্যার একবার বলুন লাস্টটা কি বললেন? বললাম যে নেপোলিয়নের আক্রমণ এবং ব্যবসায়ীদের চাপে বাধ্য হয়ে ব্রিটিশ পার্লামেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপরে এই ধরনের কঠোর লাইসেন্সিং নীতি আরোপ করলো এবং মনোপলি বন্ধ করলো। মানে কন্ট্রোল করলো কেন? প্রেসারে পড়ে। ওকে, ক্লিয়ার হলো এবার? এবার কি হলো যে এর সাথে সাথে আরো বেশি 1813 চার্টার অ্যাক্ট সিগনিফিকেন্ট কেন? কারণ এই অ্যাক্টের মাধ্যমে কি করা হয়, ভারতে দুটো জিনিস করা হয়। একটা কি, আমাদের এডুকেশনের জন্য প্রথম ব্রিটিশরা খুব মানে
তৎপর হয়েছিল শিক্ষা খাতে, ঠিক আছে? এই জন্য শিক্ষা খাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করা হয়, 1,00,000 টাকা বরাদ্দ করে। 1,00,000 টাকা। এবার এটাও বেসিক্যালি করেছিল পার্লামেন্টের চাপে পড়ে। শিক্ষা খাতে 1,00,000 টাকা বরাদ্দ করে এবং এর মাধ্যমে যেসব খ্রিস্টান মিশনারিরা রয়েছে, তারা ভারতে ধর্ম প্রচারের সুযোগ পায়। ভারতে এসে তারা ধর্ম প্রচারের সুযোগ পায়। ঠিক আছে? তো এখান থেকেই কি হয় ভারত, এবার দেখো এই যে বলছে যে শিক্ষার জন্য ব্রিটিশরা আমাদের এখানে কাজকর্ম খুব ভালো কাজ করেছিল, তারা এসে আমাদের এডুকেটেড করেছে। বেসিক্যালি তারা আমাদেরকে শিক্ষিত করতে আসেনি, তারা এসেছে আমাদেরকে শিক্ষিত কেরানি তৈরি করতে। মানে আজকের দিনে বাঙালি, মানে খুব দুঃখের সাথে জানানো যাইতেছে যে আজকের দিনে বাঙালি নিজের অরিজিনালিটি হারিয়ে ফেলেছে। বাংলা মানে আমাদের যে বেঙ্গল এক টাইমে বিজনেসের জন্য সবচেয়ে বড় মানে জায়গা ছিল। আজকে সেখানে বাঙালি কিছু মানে যাই হোক কিছু মানে বিজনেস থেকে একদম দূরে গিয়ে চাকরির জন্য চিন্তা ভাবনা করছে। এই মানসিকতার কারণ হচ্ছে ব্রিটিশরা। বাঙালি কি হয়েছে, সব থেকে বেশি যদি কেউ ব্রিটেনের বা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে একটা চাকরির চেষ্টা, সেটা ব্রিটিশদের কাছ থেকে সেই অ্যাডপ্টেশন আমরা করেছি এবং আমরা আমাদের বাচ্চাদেরকে সেই জিনিসই করতে চাইছি। আজকের দিনেও দেখো মানে কোনো জায়গাতে মানে বিজনেসের ক্ষেত্রে আমরা বাচ্চাদের বা আমাদের জেনারেশনকে আমরা প্রভোগ করি না, বলি পড়াশুনো করবি কেন, একটা চাকরি পাওয়ার জন্য। এর বাইরে কিন্তু কেউই করি না। ঠিক আছে? তো যাই হোক, এটা বেসিক্যালি একটা কথা মনে রাখবে যে চাকরি কারা করে, যাদের কিছু করার ক্ষমতা থাকে না। এটা বাস্তব কথা। ওকে? তো যাই হোক, এখান থেকে বেসিক্যালি করেছিল ব্রিটিশরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের শিক্ষা খাতে, কারণ আমাদেরকে খ্রিস্টান ধর্মে শিক্ষিত করার জন্য বা কনভার্ট করার জন্য, ধর্মান্তরিত করার জন্য এই কাজগুলো হয়েছিল। তো এটা আমাদের গুরুত্বপূর্ণ যে শিক্ষা খাতে 1,00,000 টাকা বরাদ্দ এবং মিশনারিদের ভারতে ধর্ম প্রচারের সুযোগ বা অনুমতি পেয়েছিল 1813 চার্টার অ্যাক্টের মাধ্যমে। বলো, দুটো ক্লিয়ার হলো? চার্টার অ্যাক্ট হ্যাঁ স্যার। এগোবো তাহলে। ওকে, এবার দেখো নেক্সট চার্টার অ্যাক্ট 1833। এটা তো বাবা ভীষণ 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 গুরুত্বপূর্ণ। কেন? কারণ এই চার্টার অ্যাক্টের মাধ্যমে কি করা হলো, নতুন পোস্ট ক্রিয়েট করা হলো। কি? এতদিন যে বাংলার গভর্নর জেনারেল ছিল, ঠিক আছে, বাংলার যে গভর্নর জেনারেল ছিল তাকে প্রমোট করে দেওয়া হলো কিসে, ভারতের গভর্নর জেনারেল। ব্যক্তিটাকে লর্ড ওয়ারেন উইলিয়াম বেন্টিং। হেস্টিংস। লর্ড হ্যাঁ, উইলিয়াম বেন্টিক। বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিক। তাহলে বেন্টিককে কি করা হলো, প্রথম গভর্নর জেনারেল থেকে, বাংলার গভর্নর জেনারেল থেকে ভারতের গভর্নর জেনারেল বানিয়ে দেওয়া। তাহলে এর কারণ কি, হঠাৎ করে কেন বানিয়ে দেওয়া হলো বেন্টিককে? এবার বেন্টিককে গভর্নর জেনারেল বানানোর উদ্দেশ্য কেন, হঠাৎ করে নিশ্চয়ই কিছু করা হবে না। কারণ বাংলার যে গভর্নর করে ভারতের যখন গভর্নর জেনারেল হলো, তার হাতে অ্যাকচুয়ালি টোটাল পাওয়ার দিয়ে দেওয়া হলো যে তুমি সমস্ত বেসামরিক, মানে বেসামরিক মানে যুদ্ধ ছাড়া যেসব বেসামরিক এবং সামরিক ক্ষমতা হস্তান্তর করা হলো। তাহলে এতদিন দেখো বেসামরিক ক্ষমতার সামরিক ক্ষমতা কিন্তু পার্লামেন্টের হাতে, মানে এর হাতে ছিল না। এই যে বাংলার গভর্নর জেনারেল ছিল, সে কি করতো, শুধুমাত্র সামরিক ক্ষমতা প্রদর্শন করতে পারত। যে কেউ লড়াই করছে বা কোনো কিছুতে গভর্নর জেনারেল করছে, কিন্তু অন্যান্য অর্থনৈতিক বা অন্যান্য পলিসি মেকিং এইসব কাজ কিছু কিন্তু করতে পারতো না। এবার কি হলো, গভর্নর জেনারেল করে তার হাতে বেসামরিক এবং সামরিক ক্ষমতা বোথ ট্রান্সফার করে দেওয়া, যে তুমি দুটো কাজই করো। তোমাকে একটু বেশি পাওয়ার দেওয়া হচ্ছে যাতে তুমি আরো বেশি কাজ করতে পারো। ওকে, এবার কি হলো, এরপরে কি হয় যে আমাদের যে দুটো অন্যান্য দুটো, এবার দেখো এই যে লর্ড উইলিয়াম বেন্টিং এলো কোথায়, অবভিয়াসলি বেঙ্গলেই হলো। এবং আমরা দেখেছি যে বেঙ্গলের যে গভর্নর ছিল তাকে গভর্নর জেনারেলের পাওয়ার দেওয়া হয়েছিল। ঠিক আছে? তো এখানে কিন্তু সেই বোম্বে এবং মাদ্রাজকে কিন্তু আবার ব্যাপারটা তাদেরকে কম করে রাখা হয়েছিল। তবে এই যে চার্টার অ্যাক্টের সব থেকে বড় গুরুত্ব কি করা হলো, এতদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে মনোপলি ছিল, একচেটিয়া বাণিজ্য ছিল, মনোপলি সম্পূর্ণ বন্ধ করা হয়। ঠিক আছে?
সম্পূর্ণ বন্ধ হয়। তাহলে প্রথমবার 1813 কি হয়েছিল? মনোপলি বন্ধ হয়েছিল পার্সিয়ালি, এই দুটো বাদে। এখন কি হয়? সব জিনিসের মনোপলি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। যে বাবু এরপরে চীনের সাথে বাণিজ্য সবাই করতে পারে, চা, আফিম সব ব্যবসা যে কেউ ইউরোপিয়ান বা যে কেউ মানে ব্রিটিশরা করতে পারে। তার মানে টোটালি মনোপলি বন্ধ করে দেওয়া হলো, অধিকার লুপ্ত করে দেওয়া হলো। মানে একদম তাকে মানে তাদের হাত থেকে অধিকার নিয়ে নেওয়া হলো। ঠিক আছে? অর্থাৎ এখানে কি হলো? টোটালি যে ওপেন অপারেশন মানে ওপেন অপারেশন বলবো না, ওপেন মার্কেট করে দেওয়া হলো। যে কেউ চাইলে যেকোনো বিজনেসে পার্টিসিপেট করতে পারে। মানে এটাকে আমরা বলতে পারি এই অ্যাক্টের মাধ্যমে লাইসেন্সিং ব্যবস্থা মুক্ত করা। ঠিক আছে? লাইসেন্সিং ব্যবস্থা, এই যে লাইসেন্সিং ব্যবস্থা সেটাকে লঘু করা বা কমানো এই অ্যাক্টের মাধ্যমে। তাহলে কঠোর করা হয় ১৩ মাধ্যমে, ৩৩ মাধ্যমে এটাকে রিলিজ করে দেওয়া হয়। ঠিক আছে? এবার দেখো এখানে 1833 চার্টার অ্যাক্ট আরো বেশি গুরুত্বপূর্ণ কেন? তার কারণ এখানে প্রথমবার কি করা হয়? এই যে সরকারি কর্মচারী, এবার দেখো গভর্নমেন্টের কাজ করার জন্য কর্মচারী তো দরকার। এখানে কি হয়? সরকারি কর্মচারী নিয়োগের জন্য মানে বলতে পারি আজকের দিনের যে গভর্নমেন্ট সার্ভেন্ট নিয়োগ করার জন্য কি করা হয়? কম্পিটিটিভ এক্সাম মানে মানে এটাকে কম্পিটিটিভ এক্সাম কন্ডাক্ট করা। তার মানে এই নয় যে ভারতীয়রাও সুযোগ পাবে সেটা কিন্তু বলা হয়নি। ঠিক আছে? এটা কোশ্চেন আছে কোন আইনের মাধ্যমে সরকারি কর্মচারী নিয়োগ কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে করা হয়। এটাকে আমরা বাংলাতে বলতে পারি উন্মুক্ত প্রতিযোগিতা, কম্পিটিটিভ এক্সাম। কিন্তু শুধুমাত্র সেটা ব্রিটেনের যেসব হতো কর্মচারী হতো মানে ব্রিটেনের যারা লোক ছিল তারাই এটা দিতে পারত সিভিল সার্ভিস হিসেবে। ঠিক আছে? এখানে কর্মচারীটা সিভিল সার্ভিস সেভাবে নয়, মানে আমরা বলবো সরকারি কর্মচারী নিয়োগ হতো কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে। ঠিক আছে? এবার এবার এই অ্যাক্টের মাধ্যমে কি করে? যে একটা আইন কমিশন গঠন করা। আইন কমিশন বলতে কি? ল কমিশন। আইন কমিশন গঠন করা। কি করবে? আইন তৈরি করবে ভারতের জন্য। এতদিন যে আইন হতো সেটা ব্রিটেনের পার্লামেন্ট থেকে আইন হয়ে আসতো। এখানে কি করা হলো? যে আইন হবে, সে আইন তৈরি করা হবে এখানের মাধ্যমে। তাহলে সে আইন কমিশন তৈরি করা হলো, ভালো কথা। কিন্তু আইন কমিশন একজন হেড তো করতে হবে, সদস্য তো করতে হবে। প্রথম আইন কমিশনের হেড কে ছিল? কে ছিল? লর্ড মেকলে। জানি তো? লর্ড মেকলেকে জানি তো, না চিনি না? তাহলে এই ব্যক্তিটা খুব ভালো ছিল। আজকে আমাদের যে এত সুন্দর শিক্ষার অবস্থা তার কারণ ইনি আমাদেরকে সুন্দর শিক্ষিত মানে দিয়েছেন। ঠিক আছে? তো তো ইনি সার্ভে করার আগে আমাদের এডুকেশন মানে শিক্ষিতের হার যেখানে 97% ছিল, তো এনার কারণে আমাদের শিক্ষিতের হার সেখানে 20 থেকে 25% নেমে গেছে। তো যাই হোক, লর্ড মেকলে কে সবাই থ্যাঙ্কস বলবে। ঠিক আছে? ভালো কথা। ভালো করে দেখবে। ভারতীয়দের সম্পর্কে তার মতামত খুব ভালো ছিল। যে ভারতীয়দেরকে এমন তৈরি করতে হবে ব্রিটিশ, যেখানে তারা হবে ব্রিটিশ, কথা বলবে ইংরেজি, মানে অ্যাকচুয়ালি তারা হবে বাঙালি, কিন্তু তারা হবে ব্রিটিশদের গোলাম। বা যাদের বলবো আজকের দিনে আমরাও সেটা, কেউ যদি ইংরেজি কথা বলে বাহ খুব অ্যাডভান্স ব্যক্তি, তো বাংলা কথা বলে আর এতে বলে কিছু লাভ নেই। আমরা বাঙালি মানে আমাদের মানে আজকের দিনের হচ্ছে মায়েরাও সেরকম, মা বা বাবারা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, আমরা গর্বের সাথে বলি, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো যেটা মেকলে বানাতে চেয়েছিল আমরা সেটাই বানিয়েছি। কংগ্রাচুলেশন। তাই তো? ভেরি গুড। তো এই আইনের মাধ্যমে কি করা হয়? যে আমাদের যে আইন কমিশন গঠন করে কি করা হয়? আমাদের যে মানে যে দাস প্রথা ছিল, যে স্লেভারি, ঠিক আছে? এটা পরীক্ষা আছে কোন আইনের মাধ্যমে ভারত থেকে দাস প্রথা বিলুপ্ত করা হয়। স্লেভারি যেটা হতো সেই দাস প্রথা বিলুপ্ত হয়। ঠিক আছে? এই 1833 এর মাধ্যমে, চার্টার অ্যাক্টের মাধ্যমে স্লেভারি অ্যাবলিশ করা হয়। কোথায়? ব্রিটেনে, নট ভারতে, ব্রিটেনে। ঠিক আছে? ব্রিটেনে স্লেভারি অ্যাবলিশ করে ব্রিটিশ পার্লামেন্ট 1833 সালে ব্রিটেনে স্লেভারি অ্যাবলিশ করেছে। ঠিক আছে? বলো, এটা ক্লিয়ার হলে বলবে।
তাই তো? তাহলে এবার বলো এখান থেকে একটা কথা, তাহলে এবার যখন লর্ড উইলিয়াম বেন্টিক কিছু আদেশ করবে, কিছু বলবে, সেটা রুল হবে না রেগুলেশন হবে? মানে গভর্নর জেনারেল যেটা বলবে সেটা রুল হবে না রেগুলেশন হবে? এর আগে 1833-এ যে গভর্নর জেনারেল ছিল, বাংলার গভর্নর জেনারেল, যেটা বলবে সেটা রুল হবে না রেগুলেশন হবে? আর ভারতের গভর্নর জেনারেল যেটা বলবে সেটা রুল হবে না রেগুলেশন হবে? ভালো করে বল, ভেবে বল। দুটোই রুল হবে না দুটোই রেগুলেশন হবে? না আগে রুল ছিল রেগুলেশন এখন হয়েছে, না আগে রেগুলেশন ছিল এখন রুল হয়েছে, না দুটোই রুল বা দুটোই রেগুলেশন? কি হতে পারে বলো? ভুল বলো না, কোনো সমস্যা নেই, ভুল বলো, কোনো স্যার সমস্যা নেই। এখন যেটা বাংলার হলো গভর্নর সেটা রুল জেনারেল ওটা হচ্ছে রেগুলেশন হবে। বাংলার গভর্নর রেগুলেশন, জেনারেল ওকে। আর ভারতের গভর্নর জেনারেল ওটা রুল হবে এখন। এটা রুল হবে। কেন? কারণ আইন কমিশন গঠন করা হয়েছে এবং তার হাতে সমস্ত পাওয়ার দেওয়া হয়েছে। বাবু, বেসামরিক ক্ষমতা দেওয়া মানে কি? আইন তৈরি করার ক্ষমতা দেওয়া হলো তাকে। এতদিন তার কাছে সামরিক ক্ষমতা ছিল, এবার তার কাছে বেসামরিক ক্ষমতা আসছে, মানে তো আইন তৈরির ক্ষমতা রয়েছে। তার মানে কোন অ্যাক্টের মাধ্যমে ভারতের ব্রিটিশ রেগুলেশন রুলে পরিণত হতো? চার্টার অ্যাক্ট 1833 এর মাধ্যমে। বলো, কোনো কোশ্চেন আটকাবে এরপরে? তা বলে দিচ্ছে এরপরে কোনো জায়গা থেকে কোনো কোশ্চেন আটকাবে না। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস আছে। এই সময় কি হয়েছিল, আমাদের প্রথমবার যে আইনকে কোডিফাই করা হয়েছিল, আইন কোডিফিকেশন। কোডিফিকেশন মানে কি? আইন কোডিফিকেশন মানে আইপিসি, ইন্ডিয়ান পেনাল কোড। মানে এখানে বলা হলো এই আইনে এই ধারায় এই বলা হয়েছে, ইন্ডিয়ান পেনাল কোড। আইপিসি কোডিফিকেশন, আইন কোডিফিকেশন, আইনকে কোডের মাধ্যমে বলা। আইপিসির এই ধারা অনুযায়ী তুমি এই করেছো, আইপিসির ওই ধারা অনুযায়ী ওই করেছো। এটা কোডিফাই 1833 চার্টার অ্যাক্টের মাধ্যমে হয়েছিল। ওকে, বলো, লেখা হলে বলবে। হ্যাঁ স্যার হয়েছে। হয়েছে? ওকে, এবার হচ্ছে আমাদের মোটামুটি লাস্ট ব্যাপার, সেটা হচ্ছে 1853, 1853 চার্টার অ্যাক্ট কি বলবো? ঠিক আছে, তাহলে 1853 যে চার্টার অ্যাক্ট ছিল, সেই সময় আমাদের গভর্নর জেনারেল কে ছিল? ভারতের গভর্নর জেনারেল কে ছিল? অবভিয়াসলি ভেরি সিম্পল, বলে ফেলো। মাউন্টব্যাটেন। 1853-তে মাউন্ট ব্যাটেন বাবু জন্ম হয়নি গো। স্যার ডালহৌসি। লর্ড ডালহৌসি ডালহৌসি। ডালহৌসি তাহলে ভাবছে বলছি আর হ্যাঁ, ভাবছি এক বলছে আরেক। তো লর্ড ডালহৌসি তখন ছিল। তো ডালহৌসি এই চার্টার অ্যাক্টে প্রথম কোন চার্টার অ্যাক্ট, এখানে কিন্তু নো টাইম লিমিট, কোনো টাইম লিমিট ছিল না। আগের গুলো কি ছিল, 20 বছরের একটা এক্সটেনশন। 1793 এর মাধ্যমে 20 বছরের জন্য মানে ব্যবস্থা দেওয়া হলো। 1813-র মাধ্যমে আবার 20 বছরের, 1833-এর মাধ্যমে আবার 20 বছর, 20 বছর পরে পরে হয়। কিন্তু 1853-র চার্টার অ্যাক্টে কোনো টাইম লিমিট ছিল না, যে যতদিন খুশি এটা হবে। ঠিক আছে, নো টাইম লিমিট একদম, কারণ ডালহৌসি ভাই অন্য লেভেলের লোক ছিল। তো যাই হোক, তো এখানে কোনো সময়সীমা নির্ধারণ ছিল না। তার মানে ডালহৌসি বুঝে গেছে ভাই এবার আমার তো মৌকা, এবার আমি যা খুশি করতে পারি। ঠিক আছে, সেখানে ডালহৌসি কি করেছিল, যে তার যে পরিষদ রয়েছে, ঠিক আছে, এখানে কার্য, ডালহৌসি এই অ্যাক্টের মাধ্যমে কার্যনির্বাহী, ঠিক আছে, কার্যনির্বাহী মানে যারা হচ্ছে তোমার মানে কি বলবো এক্সিকিউটিভ, ঠিক আছে, এটা ভালো হবে, যে যারা হচ্ছে আমাদের এক্সিকিউটিভ, ঠিক আছে, এক্সিকিউটিভ মানে যারা হচ্ছে শাসন করছে এক্সিকিউটিভ, এবং যারা আইন প্রণয়ন করবে মানে লেজিসলেটিভ। তাহলে এক্সিকিউটিভ আর লেজিসলেটিভকে পৃথকের ব্যবস্থা, পৃথক, যে দুটো আলাদা আলাদা হবে, পৃথক ভাবে কাজ করবে। কারণ দেখো, আগে এইভাবে কিন্তু ভাগ ছিল না। প্রথমবার চেষ্টা নেওয়া হয়েছিল অ্যাক্ট অফ সেটেলমেন্টে, কিন্তু এক্সিকিউটিভ লেজিসলেটিভ আলাদা ছিল না। কারণ 1833-এ এসে কি হলো, বেসামরিক সামরিক ক্ষমতা গভর্নর জেনারেল হাতে দেওয়া হলো। তার মানে এক্সিকিউটিভ লেজিসলেটিভ প্লাস হয়ে গেছিল, সেটাকে আবার ডিভাইড করে দিল লর্ড ডালহৌসি। এই জন্য কি করা হয়, ঠিক আছে, একটা নতুন এখানে কি করা হয়, এর মাধ্যমে তিনি মানে আমাদের যে একটা সংসদীয় সরকার গঠন করেছিল। সংসদীয় ব্যবস্থা
প্রতিষ্ঠা, মানে আজকের দিনে যেমন আমাদের পার্লামেন্ট রয়েছে সেরকম সংসদীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করে, ঠিক আছে। তো এখানে এক্সিকিউটিভ আর লেজিসলেচারকে আলাদা করে। ওকে, বলো সুন্দর। তার মানে সংসদ মানে, এবার সংসদ মানে এরকম নয় যে ভোটের মাধ্যমে সদস্য নির্বাচন করবে, সেরকম নয়। আইন তৈরি করবে কিন্তু ব্রিটিশরাই বানাবে, কিন্তু পার্লামেন্টারি সিস্টেমের মাধ্যমে বানাবে। ওকে, এবার এখানে কি করা হয় যে আমাদের যে তোমার কি বলে এখানে কি করা হয় যে সিভিল সার্ভিস যেটা ছিল, দেখো এখানে সরকারি কর্মচারীদের যে নিয়োগ করা হতো কম্পিটিটিভ এক্সাম, যেটা আমরা সিভিল সার্ভিস বলছি, সিভিল সার্ভিসে কিন্তু শুধু ব্রিটিশরা করতে পারতো। এখানে কি করা হলো, সিভিল সার্ভিসে ভারতীয়রা যোগদান করতে পারতো। তাহলে প্রথমবার সিভিল সার্ভিসে ভারতীয়দের যোগদানের অনুমতি দেওয়া হয়, ভারতীয়দের যোগদানের অনুমতি পায়, অনুমতি দেয়। এরপর ভারতীয়রাও চাইলে কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে হতে পারে, ঠিক আছে। পরবর্তীকালে সুভাষ চন্দ্র বসু দেখেছি তো পাস করেছেন। যাই হোক, তো এর মাধ্যমে সিভিল সার্ভিসে ভারতীয়দের জন্য মানে অনুমতি দেয়। এছাড়া কি হয়, আমাদের যে কেন্দ্রীয় পরিষদ রয়েছে, মানে সংসদের মধ্যে রয়েছে কি কেন্দ্রীয় পরিষদ, সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি। কেন্দ্রীয় পরিষদ যে রয়েছে মানে গভর্নর জেনারেলের যে কেন্দ্রীয় পরিষদ রয়েছে, সেখানে কিছু স্থানীয় প্রতিনিধিদেরকে অ্যাপয়েন্ট করা হয়। স্থানীয় প্রতিনিধি মানে লোকাল যেসব নেতা, এটা পরীক্ষা আছে, যে স্থানীয় প্রতিনিধিদের অ্যাপয়েন্ট করা হয়েছিল কেন্দ্রীয় পরিষদে কোন আইনের মাধ্যমে, এটা আমাদের চার্টার অ্যাক্ট 1853 এর মাধ্যমে কেন্দ্রীয় পরিষদে স্থানীয় প্রতিনিধিদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছিল। ওকে, বোঝা গেল? হ্যাঁ, এবং এখানে এই যে যোগদান করতে পারে সিভিল সার্ভিসে, যোগদান করার জন্য তিনি কি করেছিলেন 1854 এ 1854 এর জন্য কি করেছিলেন, আহ, কি বলে, হ্যাঁ, ভারতীয় সিভিল সার্ভিস গঠন করেন, ভারতীয় সিভিল সার্ভিস গঠন করেন। ওকে, হ্যাঁ। আর এখানে বেসিক্যালি এই সময় সিভিল সার্ভিসের যে হেড ছিল ওই লর্ড মেকলে তিনি ছিলেন সেই সময়, লর্ড মেকলে। তিনি তখন থেকে এতদিন ছিলেন, কোনো অসুবিধা নেই। লর্ড মেকলে কমিটি, নাম লিখে দাও, লর্ড মেকলে কমিটি, তাহলেই হবে। কোম্পানি রুলটা টোটাল কমপ্লিট করলো। বলো এর মধ্যে কারো যদি কোনো ডাউট থাকে, কোনো কোশ্চেন থাকে বলো। এবার দেখো, তাহলে এবার আমরা আলোচনা করব আমাদের যে ক্রাউন রুল সম্পর্কে। ক্রাউন রুল, এবার ক্রাউন রুল কেন, তার কারণ ওই যে বললাম এরপরে 1853 যে চার্টার অ্যাক্টের ফলে লর্ড ডালহৌসি দেখো অনেক পাওয়ার পেয়ে গিয়েছিল। সে কারণে তিনি এরকম ভালো কাজ করলেও কি করেছিল, সত্য বিলোপ নীতি আমরা জানি, ডক্ট্রিন অফ ল্যাপস, তার কারণে আমাদের ভারতীয়দের মধ্যে একটা মানে আন্দোলন হয়েছিল। সেই কারণে কি হয়, আমাদের 1857 সালে হয় মহাবিদ্রোহ, প্রত্যেকেই জানি। এর ফলে 1857 ভারতে হয় কি মহাবিদ্রোহ। তো এই মহাবিদ্রোহ, দেখো মহাবিদ্রোহ একটা ঘটনা ছিল যেটা অ্যাকচুয়ালি ব্রিটিশ পার্লামেন্টের ফরে কাজ করেছিল। কারণ এতদিন ব্রিটিশ পার্লামেন্ট চাইতো ডাইরেক্ট কন্ট্রোল করতে, কিন্তু কোনো কারণ পাচ্ছিল না যে কি দেখিয়ে সে এটা করবে। তো 1857 সালের মহাবিদ্রোহের কারণ দেখিয়ে ব্রিটিশ পার্লামেন্ট কি করলো, 1858-তে 1858-এ কি করলো, ভারত শাসন আইন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পাস করলো। সেখানে কি বলা হলো, ভারত শাসন আইনে বলে দেওয়া হলো কি, যে তোমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানিদেরকে বললো যে তোমরা আর শাসন করতে পারবে না, আমরা কি করছি, যে শাসন ব্যবস্থাটা কোম্পানির আন্ডার থেকে সরাসরি ব্রিটেনের রানীর আন্ডারে নিয়ে আসবো, অর্থাৎ রানীর শাসনে আমরা নিয়ে আসবো। এই কারণে এটাকে বলা হচ্ছে ক্রাউন রুল, ঠিক আছে। কোম্পানি রুল থেকে ক্রাউন রুলে এন্টার করলো। তাহলে এই সময় ব্রিটেনের প্রাইম মিনিস্টার কে ছিল, প্রধানমন্ত্রী কে ছিল, যার নেতৃত্বে এটা হয়েছিল, পরীক্ষা আছে, লর্ড পামস্টোন, ঠিক আছে, লর্ড পামস্টোন। তো লর্ড পামস্টোনের নেতৃত্বে 1858 সালের ভারত শাসন আইনটা কি হয়, কার্যকরী করা হয়েছিল। তো এই যে অ্যাক্ট, এই অ্যাক্টটাকে একটা বিশেষ নাম দেয়া হয়, কি বলা হয়, অ্যাক্ট অফ
গুড গভর্নেন্স, ঠিক আছে, গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মানে এর আগে খারাপ গভর্নমেন্ট ছিল, গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো ভালো কথা, এই ভারত শাসন আইনকে কোন আইনকে বলা হয় অ্যাক্ট অফ গুড গভর্নেন্স বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? তাহলে বলা হবে 1858 সালে ভারত শাসন আইনকে বলা হয়। ঠিক আছে, ভালো কথা, সুন্দর কথা। খুব ভালো শাসন করার জন্য আমাদের নিয়ে আসা হয়েছিল। এবার দেখো, এই অ্যাক্ট, এই অ্যাক্টটা করার জন্য নিয়ে আসতে হবে একটা নতুন লোককে, নতুন লোক নয়, এর আগে লাস্ট যে আমাদের ভারতের ভাই গভর্নর জেনারেল ছিল, সে কে ছিল? সে কে ক্যানিং। ছিল? হ্যাঁ, লর্ড ক্যানিং। ঠিক আছে, তাহলে লর্ড ক্যানিং ছিল। তাহলে এবার দেখো, এবার আর তো সে বাবা ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোক নয়, এবার তাকে ব্রিটিশ পার্লামেন্টের লোক হতে হবে। সেই কারণে পোস্ট বদলাতে হবে, তার নাম পাল্টাতে হবে, নাহলে লোকে অ্যাকসেপ্ট করবে না। ওই কারণে যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিল, ঠিক আছে, তাকে প্রমোট করে দেওয়া হলো কিসে? ভাইস রয় অফ ইন্ডিয়া। এখান থেকে দেওয়া হলো ভাইস রয় অফ ইন্ডিয়া। ভারতের যে ভাইস রয়, সেই নতুন পোস্টটাকে দিয়ে দেওয়া হলো। ভালো কথা, কোন অ্যাক্টের মাধ্যমে? 1858 সালের ভারত শাসন আইনের মাধ্যমে তাকে কি দেওয়া হলো? ভাইস রয় অফ ইন্ডিয়া পোস্ট দিয়ে দেওয়া হলো। এর সাথে সাথে নতুন একটা পোস্ট দেওয়া হলো, সেটা কি? সেক্রেটারি অফ স্টেট। যেটাকে আমরা বাংলাতে কি বলি? সেক্রেটারি অফ স্টেট, সচিব। ভারত সচিব। ঠিক আছে, একদম সচিব, ভারত সচিব। তাহলে প্রথম ভারত সচিব কে ছিল? প্রথম ভাইস রয় তো আমরা দেখে নিলাম লর্ড কেনিং ছিল, তাহলে প্রথম ভারত সচিব কে ছিল? কি লিখলাম? লিখে দিয়েছি অল তো? স্ট্যানলি। অল স্ট্যানলি। ঠিক আছে, মনে করবে, যদি মনে থাকে ভালো, না মনে থাকলে আরো ভালো। অল স্ট্যানলি ছিল প্রথম ভারত সচিব। এবার কথাটা হচ্ছে যে দুটো কেন পোস্ট বানানো হলো? এই তো ভারত সচিব ছিল, ভালো ছিল, কোনো অসুবিধা নেই, কিন্তু দেখো গন্ডগোলটা কিসের জন্য হচ্ছিল? এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ মিসছিল বলে। সেই কারণে যে দুটো পোস্ট করা হলো, যে ভাইস রয় কি করবে? ভাইস রয় তোমার হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টের দ্বারা মনোনীত হয়ে এখানে রুল করবে, শাসন করবে। আর সেক্রেটারি অফ স্টেট বা যে সচিব থাকবে, সেক্রেটারি অফ স্টেট যে সচিব থাকবে, সে অ্যাকচুয়ালি কে হবে? তিনি একজন হবে এমপি, মেম্বার অফ পার্লিয়ামেন্ট, মানে ব্রিটিশ পার্লামেন্টের একজন সদস্য হবে। সেই সদস্য কি হবে? বলবে যে পার্লামেন্টের এই আদেশ অনুযায়ী তোমাদের কাজ করতে হবে। তাহলে ভারত সচিব কি করবে? পার্লামেন্টের সদস্য হিসাবে সে আইন নিয়ে আসবে, সেই আইন অনুযায়ী ভারত সচিবকে রুল করতে হবে। বুঝাতে পারলাম প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করে? ওকে, বলো, ক্লিয়ার হলে বলবে। সেক্রেটারি অফ স্টেট কি করবে? এমপি বা সদস্য, মানে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হওয়ার কারণে, পার্লামেন্টের সদস্য হওয়ার কারণে তিনি আইনটা নিয়ে আসবেন, বা আইনটা সম্পর্কে তিনি অবগত করবেন কাকে? ভাইসরয়কে। ভাইসরয় কি করবে? সেটা শাসন করবে, সেই অনুযায়ী শাসন করবে। ক্লিয়ার হচ্ছে? বলো, বলো, ক্লিয়ার হলে বলবে। হ্যাঁ স্যার, হয়েছে। এবার এই যে সেক্রেটারি অফ স্টেট বা ভারত সচিব রয়েছে, সে তো বাবু একজন ব্রিটিশ পার্লামেন্টের লোক, সে বাবু কি জানে? কিছুই জানে না, কাজকর্ম জানে না। সেই কারণে তাকে সাহায্য করার জন্য, ঠিক আছে, সে যাতে ভালো কাজকর্ম ঠিকঠাক কাজ করে, যেন সাহায্য করার জন্য কি করা হয়েছিল? একটা উপদেষ্টা পর্ষদ, মানে অ্যাডভাইজারি কমিশন গঠন করা হয়েছিল। উপদেষ্টা পর্ষদ গঠন করা হয়েছিল। তার মেম্বার কতজন ছিল? 15 জন সদস্য বিশিষ্ট। ঠিক আছে, 15 জন সদস্যদের নিয়ে একটা উপদেষ্টা পরিষদ, যে বাবু ভারত শাসন করতে গেলে কি কি কাজ করতে হবে তুমি আমাকে উপদেশ দাও। আমি সেই উপদেশটা নিতেও পারি, নাও নিতে পারি, অ্যাডভাইজারি, কারণ আমাদেরও হয়ে থাকে অ্যাডভাইজারি বোর্ড থাকে। ঠিক আছে, তো ভালো কথা, নতুন কোনো ব্যাপার না। ঠিক আছে, এবার এখানে কি হয়েছে, যে এখানে যে আমাদের আছে, যে আমরা বলেছিলাম যে সত্য বিলোপ নীতি, বা যেটাকে আমরা ডক্ট্রিন অফ স্ল্যাবস বলি,
তাহলে সেই সত্য বিলোপ নীতি যেটা আমাদের এই চালু করেছিল বলে কি বলে ডালহৌসি। তো যে হ্যাঁ, তো সত্য বিলোপ নীতি কি হয় এখানে বন্ধ করা এসে এর মাধ্যমে সত্য বিলোপ নীতি। আগেকার তো সত্য বিলোপ নীতি মনে আছে? কি হতো সত্য বিলোপ নীতি? কোনো রাজার যদি কোনো মানে নিজস্ব সন্তান না থাকে তাহলে দত্তক সন্তানের অধিকার গৃহীত হবে না, ঠিক আছে? তো সেটা বন্ধ করা হয়। এবার ক্যানিং এখানে চালু করেছিল বিখ্যাত পোর্টফোলিও ব্যবস্থা। পোর্টফোলিও ব্যবস্থা কি? স্যার ওই দপ্তর ভাগ। দপ্তর ভাগ বলতে কি জিনিস একটু বোঝাও। ঠিকই বলেছো, একটু বুঝিয়ে দাও। পারবে না? আচ্ছা দেখো, আগে কি হতো, কে কোন কাজ করবে তার জন্য আলাদা আলাদা ভাগ থাকতো। অর্থাৎ যে ভাইসরয় হলো বা যে গভর্নর জেনারেল হবে সে হয়তো টাকা পয়সাও দেখছে, এ দেখছে, সে সব কাজ করছে। পোর্টফোলিও ব্যবস্থা মানে দপ্তর বন্টন, মানে একজন অর্থমন্ত্রী অর্থ কাজ মেটার জন্য অর্থমন্ত্রী, সামরিক কাজ করার জন্য ডিফেন্স মিনিস্টার, মানে আজকের দিনে যেমন মন্ত্রী ব্যবস্থা চালু করা হয়েছে, সেই মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন, ঠিক আছে, সেটা চালু করেছিল লর্ড ক্যানিং। এটা আজকের দিনে আমরা ফলো করছি। ওকে, এটা হচ্ছে ব্যাপার। বলো, ক্লিয়ার হলে বলবে। হ্যাঁ স্যার। ওকে, এবার খুব বড় একটা কথা যেটা এখানের মধ্যে করা হয়েছিল যে হ্যাঁ, এখানে একটা জিনিস চালু করা হয়েছিল এই অ্যাক্টের মাধ্যমে, সেটা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল পলিসি। ডিভাইড অ্যান্ড রুল পলিসি, কেউ বলতে পারো ডিভাইড অ্যান্ড রুল পলিসি ব্যাপারটা কি চালু করেছিল এর মাধ্যমে? এটা 1858 সালের ভারত শাসন আইনের সব থেকে বড় কাজ ছিল ডিভাইড অ্যান্ড রুল পলিসি। বলতে পারবে? দেখো, আজকে কোনো একটা দেখবে, কোনো একটা কোম্পানি, কোনো একটা কাছাকাছি দেখবে একটা জায়গায় খুব গন্ডগোল করে মানুষ, কোনো কোম্পানি কিসের জন্য? শ্রমিক সংগঠনের জন্য। থাকে তো নাকি শ্রমিক সংগঠন, ট্রেড ইউনিয়ন, তার জন্য কি শ্রমিকদের দাবি প্রচুর থাকে। এবার একটা শ্রমিক সংগঠন গঠিত হয় কেন বা কিভাবে? সাপোজ ধরো এই শ্রমিক সংগঠনটা বাংলার, তাহলে অবশ্যই এই শ্রমিক সংগঠনের সমস্ত যারা জানে তারা বাঙালি হবে। যদি বিহারে হয় প্রত্যেক লোক বিহারি জানবে। ফলে কি হবে, তারা দেখো নিজেদের মধ্যে বেশি আলাপ আলোচনা করতে পারে। তাহলে সেরকম আমাদের যে সেনাবাহিনী, সেনাবাহিনীতেও আগে কি করা হতো, যে বাংলা রেজিমেন্ট, মানে সেখানে সমস্ত যেসব সেনারা রয়েছে তারা বাঙালি, ঠিক আছে। সমস্ত যে, যদি বিহারে হয় সমস্ত যেসব সেনারা রয়েছে তারা বিহারি। ফলে কি হচ্ছে, এ একে বলছে সে তাকে বোঝাচ্ছে, বোঝাতে পারে। যেমন মঙ্গল সিং কেন করতে পেরেছিল, কারণ ওখানকার সবাই হচ্ছে ইউপির লোক ছিল, ঠিক আছে। আমাদের সাথে বাঙালি, আমাদের হচ্ছে ব্যারাকপুর, তো বাঙালি মঙ্গল সিং এরা ছিল, সেই কারণে প্রত্যেকে একে অপরকে মানে বলতে পারত। এরপরে কি হলো, ডিভাইড এন্ড রুল করে দেওয়া হলো, মানে একটা সেনাবাহিনী তৈরি করা হলো। সাপোজ ধরো একটা সেনাবাহিনী তৈরি করা হলো, তাতে 10 জন লোক, 10 জনকে 10টা আলাদা আলাদা রাজ্য থেকে নিয়ে আসা হলো। একজন বাঙালি, একজন উড়িয়া, একজন হচ্ছে বিহারি, একজন ঝাড়খণ্ডী, একজন তোমার ধরো তেলেগু, আর একটা হচ্ছে তামিল, একটা পাঞ্জাবি, একটা তোমার হচ্ছে ধরো হচ্ছে মানে কি বলে মারাঠি। ফলে কি হবে, দেখো এরা কেউ দেখো নিজের সাথে কমিউনিকেশন করতে পারবে না। বি রেজিমেন্টকেও সেভাবে করা হলো, এটাকে বলে ডিভাইড এন্ড রুল। ফলে এই জিনিসটা যখন করে দেওয়া হলো, কেউ কিন্তু আর নিজেদের মধ্যে গন্ডগোল করতে পারে না। দেখো এতে কি হবে, কারোর মধ্যে দেখো, আমরা যখন দেখবে বিভিন্ন জায়গায় যারা চাকরি করতে যায় সেখানে দেখবে প্রত্যেকে, তোমরা এখনো দেখবে এই জিনিসটা যখন চাকরি করতে যাবে দেখবে, মানে হয় নন বেঙ্গলি কেউ অফিসে আছে, সবাই বাঙালি আছে এরকম কিন্তু নয়, কেউ নন বেঙ্গলি আছে, কেউ পাঞ্জাবি আছে। দেখো এইভাবে কিন্তু দপ্তর মানে ডিভিশন গুলোকে দেওয়া হয়। বিশেষ করে এই যে ডিভাইড এন্ড রুলটা আমরা এখনো ফলো করি কোথায় জানো? পুলিশের ক্ষেত্রে। তুমি কোনো পুলিশ স্টেশনে দেখবে না যে সমস্ত বাঙালি পুলিশ আছে, থাকতেই পারেন, ঠিক আছে। বা কোনো যদি আইএএস আইপিএস এরকম জায়গায় যাও, কখনোই দেখবে সেম, মানে এই যে দেখবে বেশিরভাগ ডিএম যারা হয় বা আইএএস আইপিএস যারা হয়, তারা
বেঙ্গলে যারা আছে বাঙালি কিন্তু কেউ থাকে না। ওদেরকে উড়িয়া ফুড়িয়া ওদেরকে মানে আমাদের যে ইউপি থেকে শুরু করে বিহার থেকে শুরু করে এদের কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেয়। কেন বলতো? কারণ যদি এদেরকে একসাথে দিয়ে দেয় না, এরা গন্ডগোল করে দেবে। ঠিক আছে? তো আমরাও এখনো দেখো ব্রিটিশরা চলে গেছে, কিন্তু আমরা এখনো কিন্তু সেই কলোনিয়াল রুলকে ফলো করছি। বুঝতে পারছো তো? সরকারও ব্রিটিশদের কাছ থেকে এখনো শিখছে। হ্যাঁ? যে কিভাবে রুল করতে হয়। মজা বুঝতে পারছো তো একটু? এই হচ্ছে ব্যাপার। বলো, ক্লিয়ার হলে বলবে। বলো, ক্লিয়ার প্রত্যেকে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা। তো এবারে তোমাদের কাউন্সিল অ্যাক্ট গুলো আছে। আচ্ছা, এগুলো তাহলে কাউন্সিল অ্যাক্ট গুলো কালকে করাবো, ঠিক আছে? ওকে, তাহলে আমি হ্যাঁ এই স্যার। ক্লাসটা আমি কন্টিনিউয়েশন রাখছি। টুমরো কালকে এই ক্লাসটা নেব। কালকে হচ্ছে কাউন্সিল অ্যাক্ট থেকে শুরু করে আমি কাউন্সিল অ্যাক্ট, তারপরে আমাদের তার মধ্যে মডেলিমিন্টো পর্যন্ত, তারপর তোমাদের হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, তারপরে সাইমন কমিশন 1927, ভারত শাসন আইন 1935, তারপরে হচ্ছে এর মাঝখানে নেহেরু রিপোর্ট 1928 বলে দেবো 1935, তারপর হচ্ছে আমাদের আগস্ট অফার 1940, তারপর হচ্ছে ক্রিপস মিশন 1942, ওয়াভেল পরিকল্পনা তোমাদের 1945, ঠিক আছে? তারপরে হচ্ছে ক্যাবিনেট মিশন 1946, তারপরে হচ্ছে আমাদের ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। এটা সব আমি পরের দিন ডিসকাস করে দেবো, ঠিক আছে? কালকেই আমি এগুলো পুরো ডিসকাস করে দেবো। এর মধ্যে কি কি বলা হয়েছে না হয়েছে পুরো অ্যাক্ট গুলো ডিসকাস করবো। ওকে, তো তোমরা একটু এগুলো পড়ে রাখবে। তো আমি কালকে আমি কাউন্সিল অ্যাক্টের আর হচ্ছে বাকি যে আছে এটা টোটালি কালকে এন্ড করবো। ওকে, একটু একটু পড়ে রাখবে। হ্যাঁ, পড়ে রাখলে কি হবে, আমি কিছু এমসিকিউ ডিসকাস করে দেবো। আজকে যতটা পড়ালাম সেটার উপরে আমি প্রথমে কিছু এমসিকিউ ডিসকাস করে দেবো। ক্রাউন রুল পর্যন্ত 1885 যে ক্রাউন রুল পর্যন্ত হলো, তার উপরে আমি কিছু এমসিকিউ ডিসকাস করে দেবো। তাহলে কি হবে, এমসিকিউ ডিসকাস করে দেবো আর বাকি জিনিসটা আমি করে দেবো। তাহলে কি হবে, তোমাদের পড়তে মানে এটা মনে থাকবে। ওকে, তাহলে এটা থাকবে, যদি পড়ে রাখো ভালো এটা হবে। তাহলে কালকে এটা আমি এন্ড করবো। ওকে, হ্যাঁ স্যার। এটা আমাদের নেক্সট ডে টুমরো হবে। চলো, তাহলে আজকে এতটাই।